আজকের সন্ধ্যায় আমরা একটা আলোচনা করতে বসছি, যে আলোচনাটা নিয়ে ইতিমধ্যে আমরা কয়েকটা সেশন করেছি। সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্রের পক্ষ থেকে আমরা একটা আলোচনা ওপেন আপ করেছি, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমিসকিউটি। তো দেশের যত উন্নতি ঘটে, সাথে সাথে যৌনতার ব্যাপারে একটা বিশৃঙ্খলা বা উশৃঙ্খলা বা যৌন স্বাধীনতা, প্রমিসকিউয়াস হয়ে পড়া, অর্থাৎ যত্রতত্র বাছবিচারহীন বা যে কোনো ধরনের যৌন সম্পর্ক সেটাকে অনুমোদন দেওয়া এবং প্র্যাকটিস করা, এই জিনিসটা হয়ে থাকে। তা আমরা যারা এই বাংলাদেশের নাগরিক, আমরা মূলত আমাদের যে ক্লাসিক্যাল সোশ্যাল ভ্যালুস সেগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই। অর্থাৎ আমরা সেক্সুয়ালিটির ব্যাপারে মনে করি যে আমরা বিয়ের মাধ্যমে আমাদের মানে সেক্সুয়ালিটির একটা ম্যানেজমেন্ট, এটাই আমরা এভাবে আমাদের এথিক্যাল ফ্রেমওয়ার্ক। তো আমরা তো ডেভেলপমেন্টটা চাই, কিন্তু আমরা প্রমিসকিউটি চাই না। তো ডেভেলপমেন্ট আমরা নিব, প্রমিসকিউটি নিব না। এ ব্যাপারে ওই যে আমি যে বলি যে ওই যে মানে মিষ্টিটা খাওয়া বিচিটা ফেলে দেওয়া, তো গল্পটা হচ্ছে, আমি এর আগের কথা তো বলেছি যে বাচ্চা ওই ওষুধ খেতে চাচ্ছে না, তো মা মিষ্টির মধ্যে ট্যাবলেটটা দিয়ে তারপরে বাচ্চাটাকে বলছে তুমি মিষ্টিটা, এবার ওষুধ না খাও তো মিষ্টিটা খাও। তা বাচ্চা বলছে ঠিক আছে আমি খাবো, তুমি যাও। তো বলছে ঠিক আছে খেয়ে ফেলো। তো কতক্ষণ পরে জিজ্ঞেস করছে তুমি কি মিষ্টি খেয়েছো? বলে হ্যাঁ খেয়েছি। বলে পুরোটাই খেয়েছো? বলে না, বিচিটা ফেলে দিছি। হ্যাঁ, তা আমরা হচ্ছে যে সেরকম যে আমরা ওয়েস্টের টেকনোলজিক্যাল সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট এগুলো আমরা নিতে চাই, এগুলোর ভিত্তিতে নিজেরও ডেভেলপ করতে চাই, আপ টু ডেট থাকতে চাই, কিন্তু আমরা তাদের সেক্সুয়ালিটির ব্যাপারে তাদের যে এথিক্যাল স্ট্যান্ডার্ড, এটা আমরা নিতে চাই না। কথাটা খুব পরিষ্কার। তা এটা পরিসংখ্যান যেটা বলে সেটা হচ্ছে, এটা দুনিয়ার কোনো দেশে এটাকে আসলে ঠেকানো যায় না, সব জায়গাতেই এটা হয়েছে, এটা মাত্রা ভিন্ন হয়েছে। এখন ফিজিক্যাল প্রমিসকিউটি না হইয়া দেখা গেল যে পার্শিয়াল বা সফট প্রমিসকিউটি হয়েছে, অর্থাৎ কোনো না কোনো, অর্থাৎ রক্ষণশীল যে মূল্যবোধ সেটা কিন্তু আর বজায় থাকে নাই। তো এই ব্যাপারে আমি আজকের কথা বলার প্রসঙ্গ হচ্ছে, আমাদের সাথে একজন গেস্ট আছে, তো তিনি যদি নিজেকে ইন্ট্রোডিউস করেন তারপরে আমি ওনার সাথে একটু কথা বলতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ মোজাম্মেল স্যারকে। আমার পরিচয়, আমি হিস্ট্রিতে পিএইচডি করছি বর্তমানে টার্কিতে, আর এই আর কি, এই মূলত আমার ফিলোসফি তো কিছু পড়াশোনা করেছি, আর ফিলোসফিতে একটা মাস্টার্স ছিল, যদিও আমার অনার্স ডিফারেন্ট ডিসিপ্লিনে ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, ফাইন্যান্সে। অনার্স হলো ফাইন্যান্স থেকে, আর ফিলোসফি থেকে মাস্টার্স, এখন পিএইচডি করছে হিস্ট্রি। জি, ইউ আর ট্রুলি মাল্টিডিসিপ্লিনারি। হ্যাঁ, তো বাংলাদেশের মধ্যে তুমি ছিলে ঢাকাতেই। তো ঢাকা হচ্ছে যে ট্রুলি একটা কসমোপলিটন এরিয়া, মাল্টিকালচারাল। তো সেক্ষেত্রে আমাদের যে সোসাইটাল যে প্লুরালিটি, ডাইভার্সিটি, হোয়াট এভার আমরা বলি, সেটা তুমি দেখেছো। এরপরে তুমি মালয়েশিয়াতে ছিলা, মালয়েশিয়ার মধ্যে তো সেখানেও একটা মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট আছে, সেটাও তুমি। মালয়েশিয়া এখন কি ডেভেলপ কান্ট্রি নাকি ডেভেলপিং? মোস্ট প্রবাবলি ডেভেলপিং কান্ট্রি। তো সেইখানে ক্লাসিক্যাল, সেখানে আবার পপুলেশনের ক্ষেত্রে আমাদের মতো একচেটিয়া বা মেজরিটি মুসলিম, মানে অর্থাৎ আমাদের 80% মুসলিম, আমাদের সম্ভবত 50 to 60% মুসলিম, মানে সিম্পল মেজরিটি। হ্যাঁ, তারপর চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে। তো সেখানকার অভিজ্ঞতা, আবার এখন তুমি টার্কিতে আছো, টার্কিতে যদিও 95% মুসলিম বলা হয়, কিন্তু দীর্ঘদিন একটা এক্সট্রিম ফর্ম অফ সেকুলারিজম থাকার কারণে, এবং টার্কির একটা অংশ ফিজিক্যালি জিওগ্রাফিক্যালি ইউরোপের অংশ, আমি যে স্ট্রিট ভিউটিও যা দেখি, তাতে করে তো মানে স্ট্রিট ভিউ দিয়ে প্রমিসকিউটি বোঝা যাবে না, কিন্তু সেটার লক্ষণটা টের পাওয়া যায় আর কি। তো আমি যে এটা বললাম যে আমাদের যে প্রজেক্টটা, ডেভেলপমেন্ট চাই, প্রমিসকিউটি চাই না, তো আমাদের ডেভেলপমেন্ট করার এরিয়াগুলো কি, সেগুলো আমরা কিভাবে নিতে পারি, ওই জিনিসটা বাদ দিয়া কিপিং আওয়ার ওন ভ্যালুস। আচ্ছা, মানে আমি তোমার আলোচনার দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে যে ইউর এক্সপেরিয়েন্স ঢাকা, মালয়েশিয়া এবং টার্কি, আরটা হচ্ছে যে ইউর অবজারভেশন অ্যান্ড সাজেশন।
সাজেশন তো অনেক কঠিন জিনিস। অবজারভেশন আকারে যদি বলি, অবশ্যই এক্সপিরিয়েন্স এবং থিওরিটিক্যাল বিষয় আমি এখানে কানেক্ট করব। মালয়েশিয়া এবং টার্কি যদি বলি, আমাদের বাংলাদেশে তো ডেভেলপমেন্ট মডেল ওই অর্থে এখনও অ্যাগ্রেসিভলি ডেভেলপমেন্ট কোনো মডেল আমরা দেখি না, বা দেশ হিসেবে এখন ওই ডেভেলপমেন্টের দিকে আমরা যাই নাই। বাট মালয়েশিয়া বা টার্কির দিকে যদি দেখি, হ্যাঁ, ইন টার্মস অফ ইকোনমি নো ডাউট এটা গ্লোবাল ইকোনমির সাথে কানেক্টেড অনেক, এবং খুব সচেতন মনে এখানে একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট মালয়েশিয়ার ক্ষেত্রে মাহাথির নিচ্ছে, এবং টার্কির ক্ষেত্রে আকপার্টি আসার পর থেকে একটা ডেভেলপমেন্ট মডেল নেওয়া হয়েছে। তো এখন এই ডেভেলপমেন্ট মডেল আপনারা যেহেতু প্রমিসকিউটির সাথে আলাপটা কানেক্ট করতেছেন, এখানে এটা বোঝাটা ইম্পর্টেন্ট যে এটা গ্লোবাল ইকোনমির বাইরে কিছু না। এটা এমন না যে মালয়েশিয়া তার একটা ইন্ডিজিনাস ডেভেলপমেন্ট মডেল তৈরি করছে এবং সেটা সে এখানে ইমপ্লিমেন্ট করতেছে, যেটার ভ্যালু দিয়া সে পুরো সমাজের চেঞ্জটা শেপ করতে পারতেছে। টার্কি এমন না, এটা এমন না। টার্কির ক্ষেত্রেও সেম। তাহলে ইন্ডিজিনাস যদি না হয় তাহলে সেটা কি মানে গ্লোবালের দিকে মানে বেশি ঝোঁক, নাকি তাদের যে ক্লাসিক্যাল লোকাল ইকোনমিক মডেলের জায়গায় তো এখানে কোনো সন্দেহ নাই, এটা একটা ওয়েস্টার্ন মডেলের এখানে ইম্পোর্ট হচ্ছে। ওয়েস্টার্ন ইকোনমিক মডেলের সাথে সাথে ওয়েস্টার্ন লাইফস্টাইল, হ্যাঁ, এখানে অ্যাজাম্পশন যেটা, এটা হচ্ছে যারা পলিসি মেকিংয়ে থাকে তাদের অ্যাজাম্পশন এখানে এটা যে আকপার্টির ক্ষেত্রে বা টার্কিতে, মালয়েশিয়াতে মাহাথির যারা মালয় আইডেন্টিটি নিয়ে পলিটিক্স করে, তাদের অ্যাজাম্পশনটা হচ্ছে আমরা ওয়েস্টার্ন ইকোনমিক ডেভেলপমেন্ট নিব, তবে আমরা আমাদের রিলিজিয়াস কনজারভেটিভ ভ্যালু এটা মেনটেন করব। এটা তারা চাইতেছে, হ্যাঁ, যেটা তারা অনেকাংশে হয়তো করছেও। হ্যাঁ, ইন দ্য সেন্স মালয়েশিয়াতে তো মালয়দের মধ্যে একটা ইসলাম খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। আকপার্টি আসার পর থেকে টার্কিতে তো অবশ্যই কনজারভেটিভ ভ্যালু একদিকে ফ্লারিশ করছে, আরেকদিকে অনেকে সেকুলারাইজ হচ্ছে বা অনেক প্র্যাকটিসিং হয়তো লেস প্র্যাকটিসিং হচ্ছে ডিউ টু আদার ফ্যাক্টরস, মোর গ্লোবাল কালচারাল ইম্প্যাক্ট যেটা আছে। তো আমি এখানে বারবার গ্লোবালটাকে ফোকাস দিচ্ছি যে ডেভেলপমেন্টের যে মডেল, এটার সাথে গ্লোবাল ইকোনমি, গ্লোবাল কালচার, মাস কালচার যেভাবে কানেক্টেড, তাতে ওই জিনিসগুলো না চাইলেও এগুলা অ্যাডেড একটা এলিমেন্ট হিসেবে সমাজে হাজির হয় আর কি। আপনি গ্লোবাল ইকোনমির সাথে কানেক্ট হবেন, আপনার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হবে, কালচারালি আপনি তো আর জাস্ট ফর এক্সাম্পল আফগানিস্তানের মতো না, না, আপনি তো ইভেন আফগানিস্তানও যদি এখন ডেভেলপমেন্টের দিকে যায়, এটা একটা দেখার বিষয়। এটা একটা বিরাট, তারা মানে কোট আনকোট সে গ্লোবাল কালচার থেকে কতটুকু মুক্ত থাকতে পারবে। এক্স্যাক্টলি, এটা একটা দেখার বিষয়। এজন্য আমি অনেক সময় সৌদি আরবের ক্ষেত্রে যেটা হয়েছিল, সৌদ বংশ প্রথমে তো একটা খুবই লিমিটেড, এবং সৌদি আরবি অ্যাজ এ এরিয়া তো এটা গ্লোবাল এই ডেভেলপমেন্ট থেকে ডিটাচড ছিল, তাই না? ইভেন অটোমান ডেভেলপমেন্ট থেকে অনেকটা ডিটাচড ছিল সৌদি আরবের এই নজদ অঞ্চলগুলো। সম্ভবত স্ট্রিক্ট অথরিটেরিয়ান মানে অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে এই ধরনের একটা মানে ইয়ে করা, তারা একটা প্রোটেকশন তারা মেনটেন করছে, কিন্তু এখন তো সেটা অ্যাপারেন্টলি মানে ধসে পড়ছে বলে মনে হয়। না, আমি অথরিটেরিয়ান দ্বারা কনজারভেটিজম মেনটেন করছে ওটা বলবো না। আমি যেটা বলতেছি, যেমন একটা আমার বড় বোন সৌদি আরবে ছিল ডাক্তার হিসেবে, নাজরান প্রদেশে ছিল, সারোরাতে ছিল 6-7 বছর ছিল। ওখানে আবার ওই যে ডেভেলপ কান্ট্রির মতো যে ফ্যামিলি ডক্টর থাকে, তো যার কারণে ফ্যামিলি ডক্টররা কিন্তু একটা সোসাইটি, এলাকার, কমিউনিটির অনেক কিছু জানে। আচ্ছা, যাই হোক, সেখানে দেখা গেলো যে একটা মেয়ে দেখা গেলো যে একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, কিন্তু অ্যাওয়ার্ডটা নিচ্ছে তার পক্ষ থেকে তার পরিবারের কোনো পুরুষ সদস্য, মানে তাকে স্ক্রিন আউট করা হচ্ছে ফ্রম দ্য পাবলিক প্লেসেস। তো এটা একটা মানে স্ট্রিক্ট অথরিটেরিয়ান একটা এগেন সৌদি আরব, আমি জানি না এটা কয় বছর আগের ঘটনা, অনেক আগে। তো সৌদি আরব অ্যাজ এ সোসাইটি বুঝতে গেলে আমার মনে হয় ওয়েস্টার্নাররা অনেক সময় কয়েকটা লিগাল
স্ট্রিক্টনেস বা কনজারভেটিজমে ফোকাস, ফর এক্সাম্পল ড্রাইভিং ইস্যু, ফর এক্সাম্পল হয়তো হিজাব ইস্যু, বা যেটা অনেক ক্ষেত্রে। তো বাট টোটাল সোশ্যাল ফেনোমেনা মনে হয় না ওটা রিফ্লেক্ট করে। বাইরে থেকে যদি আপনি শুনেন যে ড্রাইভিং করতে দিচ্ছে না মেয়েদেরকে, মনে হবে এটা খুবই কনজারভেটিভ। আমরা বলতে চাচ্ছি যে মানে ডেভেলপমেন্টের সাথে মানে আমরা যখন ইকোনমিক মডেলটা নিয়ে আসবো ওয়েস্ট থেকে, তাহলে ওয়েস্টের কালচারাল ইম্প্যাক্ট আমাদের উপরে পড়বে না। হ্যাঁ, এই ব্যাপারে কোনো সাকসেসফুল এক্সাম্পল অথবা প্রসপেক্টিভ এক্সাম্পল হতে পারে কিনা, সৌদি আরব সেরকম একটা কিছু কিনা, সেটা না, এটাই বলতেছি আমি, যে সৌদি আরব যদিও লিগ্যাল কয়েকটা ইস্যুতে মনে হচ্ছে অ্যাপারেন্টলি খুবই কনজারভেটিভ সোসাইটি, বাট ইন আদার টার্মস এটা অনেক অনেক কনজিউমারিস্ট, হ্যাঁ, অনেক লিবারেল কালচার এখানে প্রিভেল করতেছে। আমি একটা অ্যানিকডোট বলি পার্সোনাল, যে একটা খুবই ট্রেডিশনালিস্ট ছেলে, মানে ওয়াহাবি না, অ্যান্টি ওয়াহাবি অ্যান্টি সালাফি এক ছেলে, সে মনে করতো আগে যে সৌদি আরবে গেলেই সব সালাফি দেখবে, কনজারভেটিভ দেখবে। তো সৌদি আরবে যাওয়ার পর তার অবজারভেশন হচ্ছে আই উইশ দেয়ার ওয়ার সালাফি। মানে তারা এতটাই মডার্ন, এতটাই ওয়েস্টার্ন কালচারে তারা ইমার্জড, ওখানে একদম তারা ওটাতে ডুবে আছে। সে উইশ করে যে অ্যাটলিস্ট সালাফি হইলে বেটার হইতো তারা। হ্যাঁ, তো এই কালচারাল কন্ট্রাডিকশনগুলো আছে আর কি মুসলিম সোসাইটিগুলো। টেল মি a bit more about your Turkish experience. সো টার্কিতেও সেম, এক কথা হচ্ছে টার্কির এই ওয়েস্টার্ন কালচার কিন্তু আবার আক পার্টির ডেভেলপমেন্টের সাথে রিলেটেড, এটা বলবো না পুরোপুরি। টার্কির আপনার 1850s, 60s, 70s পর থেকে যখন তারা ইউরোপিয়ান প্রেশার ফিল করে আসতেছে, মানে ইউরোপ যখন সুপ্রিমেসি নিয়ে হাজির হচ্ছে এবং অটোমানরা অনেক ইউরোপিয়ান পাওয়ারের কাছে যুদ্ধে হারতেছে, তখন স্বাভাবিকভাবেই কালচারাল একটা ওরিয়েন্টেশন ইউরোপের দিকে হচ্ছিল, যারা ক্রিটিক্যাল মাস বলি আর কি, হ্যাঁ, এডুকেটেড যে সমস্ত ক্লাস, হয়তো অনেক টপ অটোমান ব্যুরোক্র্যাট, খুবই অর্থোডক্স, খুবই রিলিজিয়াস, বাট দেখা যাচ্ছে তাদের পরের জেনারেশন অনেক ফিমেল রাইটার, ইন্টেলেকচুয়াল, তারা খুবই ওয়েস্টার্নাইজ, তাদের ড্রেস আপে, তাদের কথাবার্তা। এখনকার সময় তো কিন্তু আমরা যখন অটোমান এম্পায়ার বলবো তখন তো ইভেন এটা তো বিশ্বের মধ্যে লিডিং সিভিলাইজেশন এবং গ্লোবাল পাওয়ার ছিল অটোমান এম্পায়ার বলে বা খেলাফত বলি, যাই বলি না কেন, কিন্তু সেখানে তো প্রমিসকিউটি ছিল না, বরং স্ট্রং ফ্যামিলি বন্ডিং অ্যান্ড ভেরি লাইভলি ক্লাসিক্যাল ভ্যালুস এগুলো ছিল। তাহলে সেখানে ডেভেলপমেন্ট এবং প্রমিসকিউটি মানে কোরিলেটেড ছিল না, বরং এটা নেগেটিভলি ছিল, ইনভার্স রেশিওতে ছিল। কিন্তু বর্তমান ওয়েস্টার্ন সিভিলাইজেশন যেহেতু, এমনকি হাঙ্গেরির রাজা ওই যে পরিদর্শনে বেরিয়েছে, তার রানীকে বোরকা পরানো, এরকম একটা ছবি দেখছি বলে আমার মনে পড়তেছে, যে মানে যেহেতু সে কুইন সুতরাং তাকে পাবলিক দেখবে না, সে সম্ভ্রান্ত। তো ইসলামের যে পর্দা প্রথা সেটাকেও ইভেন মানে ইউরোপিয়ান বিভিন্ন দেশের মধ্যে গ্রহণ করা হচ্ছিল, যেহেতু তারা ডমিনেন্ট ছিল। তো ডমিনেন্ট ফুড যখন ক্লাসিক্যাল ভ্যালুকে আপহোল্ড করেছে, তখন ক্লাসিক্যাল ভ্যালু একটা মানে গ্লোবাল পাইছে। এখনকার যে ডমিনেন্ট সিভিলাইজেশন, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, তারা যেহেতু তাদের মতো ইন্ডিভিজুয়ালিস্টিক এবং হাইপার সেক্সুয়ালাইজড যে মানে তাদের যে ভ্যালু মানে এই ব্যাপারে, সেগুলোকে তারা করছে। এখন তাদের ভালোগুলো আছে, তাদের অনেক ভালো দিকগুলো আছে সোশ্যাল পার্সোনাল লাইফে, কিন্তু একটা কথা হচ্ছে প্রমোদ চৌধুরী বলছে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। হ্যাঁ, তা আমাদের এখানে তো মানে আমি একজন স্বাস্থ্যবান লোকের সংস্পর্শে আসলে তো তার স্বাস্থ্যটা আমি পাবো না, আমাকে স্বাস্থ্যটা অর্জন করে নিতে হবে, কিন্তু তার যে অসুস্থতা সেটা তো আমার মধ্যে ঢুকে পড়বে, সংক্রমণটা আর কি। হ্যাঁ, তো সেভাবে করে ওয়েস্ট থেকে তো আমাদের মধ্যে ডেভেলপমেন্টের সাথে সাথে প্রমিসকিউটি চলে আসতেছে, তাই না? তো আসলে আমরা আসলে কি করতে পারি এই পর্যায়ে? তোমার না, কি করতে পারি এটা খুব জটিল প্রশ্ন আর কি, কারণ ডেভেলপমেন্টের কোনো অল্টারনেটিভ মডেল এখনো গড়ে ওঠে নাই। আর ডেভেলপমেন্ট আমার চাই, আমার ইলেকট্রিসিটি চাই, আমার রোড চাই, আমার কমিউনিকেশন চাই, আমার ইনফ্রাস্ট্রাকচার চাই, আমার ভাত কাপড়, আমার বিজনেস, আমি তো সেগুলো চাই। কারণ অল্টারনেটিভ মডেল
যাই করবেন বর্তমান সময়ে এটা আসলে অলওয়েজ গ্লোবাল ইকোনমি সব কিছুর সাথে কানেক্টেড। গ্লোবালাইজেশন একটা বড়, তাহলে ও গ্লোবালাইজেশনকে আমাদেরকে ডিটারমিন করবে নাকি একটা ইনফ্লুয়েন্স করবে, যেটা মানে আমরা কোনো না কোনোভাবে এটাকে নিউট্রালাইজ করে নিতে পারি? কারণ এটা এগেইন ওগুলা $1,000,000 কোয়েশ্চেন। সো ডিগ্লোবালাইজেশনের পক্ষে অনেক মুভমেন্ট কিন্তু আছে, এবং ইভেন ওয়েস্টেও আপনি যেরকম কালচারাল থ্রেট ফিল করতেছেন এই ইকোনমির কারণে, এই গ্লোবালাইজেশনের কারণে, ওরাও থ্রেট ফিল করতেছে। হ্যাঁ, ওরা রাইট যে মুভমেন্টগুলো এগুলো তো একই কারণেই হচ্ছে, তাই না? সো এটা একটা মানে আমার মনে হয় আমরা হিস্টোরিক্যাল একটা ক্রিটিক্যাল ফেজে আছি, যেখানে লিবারালিজম, নিউ লিবারালিজম, গ্লোবালাইজেশন এগুলো একটা কঠিন পরীক্ষার মুখোমুখি আর কি। সো আমি এগুলার মানে প্রিডিক্ট করার মতো ক্যাপাসিটি নাই, বাট চ্যালেঞ্জগুলো এভাবে দেখতেছি আর কি। তোমার অ্যাসাম্পশন, চ্যালেঞ্জগুলো এভাবে দেখতেছি। হ্যাঁ, আমি মনে করি 10, 15, 20 বছরে কি ঘটতে পারে। না, আমি মনে করছি এটা হিউজ ক্রাইসিসের মুখে আছে, এখন ফিউচার ডিরেকশন কোন দিকে না এটা দেখার বিষয়। বাট দের ইজ নো ডাউট প্রত্যেকেই তার কালচারাল সেন্স দিয়ে নতুন করে কানেক্ট হওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, কারণ এই ডেভেলপমেন্ট মডেল কালচারাল আপরুটেডনেসও তৈরি করছে। হ্যাঁ, মানে আপনি ডেভেলপমেন্ট হয়েছে, আপনি আগাইছেন, বাট আপনার আইডেন্টিটি নিয়ে আপনি মারাত্মক অস্থিরতায় আছেন আর কি। তো বাট পিছনের আমরা কথা হয়তো পিছনে আরও কিছু ব্যাকগ্রাউন্ড ইম্পর্টেন্ট। প্রমিসকিউটির আলাপ যেহেতু আনতেছেন, ফেমিনিস্ট মুভমেন্ট এবং ডেভেলপমেন্ট এটাও কিন্তু জড়িত একই সাথে। ওই টার্মটা বলতে চাচ্ছিলাম না, কারণ ওয়েস্টার্ন এটা বললে লোকেরা বলে যে হ্যাঁ বলেন আপনি কি পক্ষে না বিপক্ষে, এটা বড় একটা মুশকিলের ব্যাপার। এবং আমি ইন্টারেস্টিং ইনফরমেশন, এটা হচ্ছে আগে ওয়েস্টার্ন কনটেক্সটটা শেয়ার করি। এটা হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যখন ওয়ার্ক ফোর্সের ক্রাইসিস হচ্ছে, তখন উইমেনদেরকে ইনভলভ করাতে ফেমিনিস্ট মুভমেন্ট ওটাতে হেল্প করছে। হ্যাঁ, উইমেন ওয়ার্ক ফোর্স হিসেবে হাজির হচ্ছে ইকোনমিতে। এবং ইন্টারেস্টিংলি টার্কিতেও আক পার্টি তার ডেভেলপমেন্ট প্রজেক্টের পার্ট হিসেবে নারীদেরকে, কনজারভেটিভ নারীদেরকে ওয়ার্ক ফোর্স হিসেবে ইনভলভ করছে। তার মানে এই না সেম ফেমিনিস্ট রেটরিকে হয়েছে বা ফেমিনিস্ট ট্র্যাজেক্টরিতে এটা ফলো করছে, তা না। বাট আমি বলতেছি ডেভেলপমেন্টের সাথে। তো এই যে কনজারভেটিভরা যারা ওয়ার্ক ফোর্সে আসলো, তাতে করে কি তাদের কনজারভেটিজম কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নাকি যা আছে ঠিকই আছে, কোনো অসুবিধা নাই? এগেইন ইট ডিপেন্ডস অন আপনি কিভাবে কনজারভেটিজম ব্যাখ্যা করেন। অনেকের কাছে এটা চ্যালেঞ্জ হয়েছে, অনেকের কাছে আমরা একদম টু দ্য পয়েন্টে শব্দটা ব্যবহার করি। যদি প্রমিসকিউয়াস বলেন না, আমার কথার কথা এখন যে বলা হচ্ছে যে নো হার্ম প্রিন্সিপাল অনুসারে কনসেন্ট ইজ এনাফ। ইফ it is not hurting anyone, it is not harmful to anyone, and two adult person has consent, they can do anything. না, টার্কির ক্ষেত্রে প্রমিসকিউটির সাথে ওটার রিলেশন নাই। এই জিনিসটা তো আমাদের কনজারভেটিভ যে ভ্যালু সেটার সাথে কন্ট্রাডিক্টরি। আমরা মনে করি যে টু অ্যাডাল্টস কনসেন্টই যথেষ্ট নয়, বরং এখানে একটা মেরিটাল একটা কমিটমেন্ট বা বন্ডিং এর দরকার আছে। টার্কির ক্ষেত্রে আমি মনে করি এটা মোর গ্লোবাল কালচারের সাথে রিলেটেড আর কি। কনজারভেটিভরা গিয়ে প্রমিসকিউয়াস হচ্ছে ডেভেলপমেন্টের কারণে, ওটা না। প্রমিসকিউয়াস তো একটা স্পেসিফিক শব্দ। হ্যাঁ, যদি আপনি বলেন তারা অ্যাফেয়ার করতেছে কিনা, হ্যাঁ, এই ডেভেলপমেন্ট এই সর্ট অফ মডার্নিটির ইম্প্যাক্টে হ্যাঁ করতেছে, বাট প্রমিসকিউয়াস তো খুবই স্পেসিফিক জিনিস না, কিন্তু সেটা একটা ফেজের ব্যাপার। হ্যাঁ, প্রমিসকিউটি তো একটা লাস্ট মানে আমরা বলতে পারি যে মানে সীমানা। কিন্তু এখানে যা কিছু হচ্ছে কনজারভেটিভ ভ্যালুর এগেইনস্টে তো যাচ্ছে, গ্রাজুয়ালি আস্তে 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 হচ্ছে। ওদিন মাসুদ জানা বলতেছিল যে প্রথমে এটাকে টলারেন্ট করা হয়েছে, পরে আরেকটাকে টলারেন্ট করা হয়েছে, এখন ছেলে মেয়েরা সম্পর্ক করবে, এটা গার্ডিয়ানরা আমাদের এখানে মেনে নিচ্ছে। আচ্ছা, ইভেন সম্পর্ক করার ক্ষেত্রে তারা ফিজিক্যাল রিলেশন করবে, এইটাও কিন্তু সরাসরি গার্ডিয়ান না হলেও তার বন্ধু বান্ধব পর্যায়ে এটা কিন্তু মেনে নিচ্ছে। এগেন আমি আবারও কালচারের দিকে ফোকাস দিই। ধরেন টার্কির আপনি যদি মেইন স্ট্রিম কালচারগুলো দেখেন, তারা যে সমস্ত জিনিস প্রডিউস করতেছে কালচারালি, সেইখানে এই ধরনের রিলেশনশিপগুলো খুবই প্রেজেন্ট। তো আক পার্টির সাকসেস এখানে পলিটিক্যাল উইদিন টার্কি, বাট নট নেসেসারিলি কালচারাল আর কি। হ্যাঁ, আমি যেটা ফোকাস দিব এখানে এটা হচ্ছে গ্লোবাল কালচারাল যে, কারণ প্রমিসকিউটির ধারণা এটা তো ওয়েস্টেও ইভলভ হচ্ছে, তাই না? কোন সীমানা কদ্দূর এটা তো প্রতিনিয়ত ওখানে ইভলভ হচ্ছে।
টার্কিতে ওইটার সাথে ইভলভ হচ্ছে, এই জন্য গ্লোবাল কালচারটা বারবার ইম্পর্টেন্ট আর কি। টার্কিতে এখন LGBTQ রাইটস চাওয়াটা একটা ফ্যাশন হয়ে দাঁড়াচ্ছে উইদিন এক্সট্রিম সেকুলারদের মধ্যে, তাই না? এটা একটা টেনশনের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে রেজিস্ট করতেছে, বাট দেখা যাক কতদিন এটা রেজিস্ট করতে পারে, পলিটিক্যাল পাওয়ার শিফট হলে কীরকম হয় এটা দেখার বিষয়। তো আমি ওই জায়গায় দেখি, ফোকাসটা ওই জায়গায় দিচ্ছি যে টার্কির শিফটগুলা গ্লোবাল কালচারাল যে ডিপ কানেকশন তৈরি হচ্ছে ওয়েস্টার্ন ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে, ওটার সাথে কানেক্টেড আর কি। আপনি সিঙ্গাপুরে কিন্তু LGBT না, লিগালি অ্যাপ্রুভ না। তো আমি সিঙ্গাপুরের আমার এক পরিচিত লোকের সাথে কথাবার্তা বললেন, উনি বললেন তা ওরা ঠেকাচ্ছে এভাবে যে আমাদের সোসাইটির সাথে আমাদের কালচারের সাথে এটা মিলে না, কিন্তু এটা নেয়ার জন্য তাদের উপর খুব চাপ আছে, মানে ইয়ে করার জন্য, এটা অ্যাকসেপ্ট করার জন্য আগে তারা ঠিকই রাখছে। কিন্তু তারা ঠিকই রাখছে এইটার বিনিময়ে যে তাদের ওখানে যে চাইনিজ পপুলেশন আছে, বিশেষ করে যারা আগে মালয়েরা একটু মোর কমিটেড টু কনজারভেটিভ ভ্যালুস, চাইনিজরা কিন্তু মানে তারা সোশ্যালি প্রমিসকিউয়াস। এখন প্রমিসকিউয়াস হওয়াটা তো এটা ইনভলভস হেটারোসেক্সুয়াল রিলেশন অলসো, বা এটা ডমিনেন্ট। আর LGBTQ এটা তো আলাদা একটা জিনিস। তারা হয়তো LGBTQ থেকে নিজেদেরকে ইয়ে করছে, কিন্তু তাদের নন মুসলিম জনগোষ্ঠী তো তারা সোশ্যালি কালচারালি হচ্ছে যে দে আর নট সো কনজারভেটিভ। তো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রমিসকিউটির আলাপ যেহেতু আনতেছেন, ফর এক্সাম্পল ট্যুরিজম খুবই একটা ইম্পর্ট্যান্ট আপনার সেক্টর ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে টার্কির ক্ষেত্রে, এরকম আরও অনেক ইউরোপিয়ান কান্ট্রির ক্ষেত্রে ট্যুরিজমের সাথে এই কালচার, এই প্রমিসকিউয়াস কালচার ডিপলি কানেক্টেড আর কি। হ্যাঁ, সো এখন ট্যুরিজম ইটসেলফ না, সেক্সুয়ালিটির ব্যাপার না, কিন্তু সেক্সুয়ালি বা কিন্তু আপনার যে ট্যুরিস্টের একটা মেজরিটি অংশ তো ওয়েস্টার্ন ট্যুরিস্ট, টার্কির ক্ষেত্রে রাশিয়ান, জার্মান, তারা, তাই না? ওয়েস্টার্ন। তো আপনি ট্যুরিজমকে ইসলামাইজ করে ট্যুরিজম থেকে আবার প্রফিটও মেনটেন করবেন, এই মডেলও এখনো মুসলিম ওয়ার্ল্ডে ডেভেলপ করে নাই, বা আমি দেখতেছি না। আমি যতটুকু জানি এটা একটা ইস্যু, যে ওখানে প্রচুর মানে নারী যারা পার্সোনাল লাইফে অথবা হিজাব করে, আমি এরকম একটা নিউজ পড়ছিলাম যে তারা পার্সোনাল লাইফে ট্র্যাডিশনাল রক্ষণশীল, বাট তারা জীবন জীবিকার জন্য ওই ট্যুরিস্টদের সাথে এক ধরনের প্রমিসকিউয়াস রিলেশনে যায়, এবং এটা মিশরের একটা বড় ধরনের একটা সোশ্যাল ক্রাইসিস। তো মিশরও কিন্তু একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, এবং সোশ্যালি সেখানে ইসলাম কিন্তু বেশ ডমিনেন্ট। তো তোহাবের এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট আসলে। এবং বাংলাদেশেও যে কোনো ডেভেলপমেন্ট মডেলের মানে হচ্ছে বাংলাদেশ যদি ডেভেলপ হয়, এখানে ট্যুরিজম অনেক বিকশিত হবে এবং সেখানে বাইরের ট্যুরিস্টরা আসবে। তো বাইরের ট্যুরিস্টদেরকে ধরে রাখতে হলে, আকৃষ্ট করতে হলে এই উপাদানগুলো এখানে ইন্ট্রোডিউস করবে সরকার, সরকারিভাবে না হলেও বেসরকারিভাবে হবে। সরকার এক ধরনের এগুলোকে দেখেও না দেখার ভান দেবে, এরকম একটা কিছু। এটা মোট কথা এটা চালু হবে। তো এটা তো একটা ইস্যু। থাইল্যান্ডের আমি কিছু এরকম দেখেছি ভিডিওতে, যে একেবারেই মানে বিকিনি পরা মেয়েরা ওখানকার বাড়ি ঘরে, বাজারঘাটে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গাতে খুব স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে। তো ট্যুরিজমকে ইয়ে করার জন্য তারা সেটা প্রমোট করছে। এটা ক্লাসিক্যাল থাই ভ্যালু বোধহয় এতটা মানে ইয়া না, মানে প্রগ্রেসিভ না, কিন্তু ট্যুরিজমের জন্যই হয়তো বা তারা এটাই করছে আর কি। তো আমরা শেষের দিকে এখানে আরেকটা ডাইমেনশনে ইম্পর্ট্যান্ট, আমরা যেখানে এই আলাপগুলো করতেছি ওখানে মানে ইসলামিক লগুলোও তো আগের মতো কোনো ভাইব্রেন্ট কোনো রোল প্লে করে না। যদিও আমি বলতেছি না ল দিয়ে এগুলো পুরোপুরি সমাধান হতো, বাট স্টিল এটা ইম্পর্ট্যান্ট যে সোসাইটিতে ইসলামিক ল এর কোনো পাওয়ার আদৌ আছে কিনা। হ্যাঁ, টার্কির ক্ষেত্রে তো এটা সেকুলার কালচারের কারণে ইরেলেভেন্ট। ল এর চেয়ে আমি মনে করি যে সোশ্যাল কালচারের একটা মোর ইম্পর্টেন্ট, মানুষের যে কি বলা যায় যে মন মানসিকতা যে ব্যাপারটা আর কি, এটা মোর ইম্পর্টেন্ট আর কি। তো ইয়েতে আমাদের ইব্রাহিম হোসেন, উনি তো, আপনি তো ইয়েতে ছিলেন, লন্ডনে ছিলেন আর প্রায় বিদেশে যান, তো আপনি এই ব্যাপারে একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলতে পারবেন আর কি।
থ্যাংক ইউ। এই ব্যাপারে আসলে আমি গত পর্বেও আমার ধারণা প্রকাশ করার চেষ্টা করেছি যে আমি পার্সোনালি কী মনে করি। আর আসলে এই ডেভেলপমেন্ট দ্য কোরিলেশন বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমিসকিউটি এই বিষয়ে কথা বলতে গেলে ডেভেলপমেন্টের সংজ্ঞাটাও নির্ধারণ করা জরুরি এবং প্রমিসকিউটি বলতে কী বোঝায় সেটাও জরুরি। তো আমি কিন্তু আমার গত পর্বের আলোচনায় ডেভেলপমেন্টটাকে ক্যাটাগরিক্যালি 3টা ভাগে ভাগ করেছি, যে শিক্ষাক্ষেত্রে উন্নতি, অর্থনৈতিক উন্নতি এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এবং এর ইমিডিয়েট ইম্প্যাক্ট সমাজে, বিশেষ করে বাংলাদেশের সমাজে কিভাবে পড়তে পারে, আদৌ পড়বে কিনা সে ব্যাপারে আমি কথা বলেছিলাম। তো এখন আর প্রমিসকিউটির বিষয়টাও আমি এভাবেই ডিফাইন করতে চেয়েছি যে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে রিলেশনশিপ, এটা পুরুষের সাথে, পুরুষদের বহু মহিলার সাথে বা অনেক বেশি গার্লফ্রেন্ড থাকা, মানে অবৈধ বিয়ে বহির্ভূত সেক্সুয়াল রিলেশনশিপ থাকাটাই আমরা প্রমিসকিউটির কথা বলছি। তো এখানে প্রথমেই একটা কথা আগে বলে নিই, যেটা তোহা বলেছে বা মাসুদ বলেছে যে ডেভেলপমেন্ট ট্যুরিজমের বিষয়টা, যে ট্যুরিজমের সাথে তো আমি পার্সোনালি এই আলোচনাতে প্রমিসকিউটিটাকে যেভাবে দেখছি, সেইখানে এই ট্যুরিজম রিলেটেড যে সেক্স বিজনেস, সেটা আমাদের প্রমিসকিউটির আলোচনার মধ্যে আসে বলে আমি মনে করি না। কারণ ট্যুরিজমের সাথে যেই সেক্স বিজনেসটা রিলেটেড, সেটা পিওরলি একটা ইন্ডাস্ট্রি, সেক্স ইন্ডাস্ট্রি। যেরকম আপনার উন্নত বিশ্বে আমি লন্ডনেও দেখেছি এরকম সেক্স শপ আছে একদম মেইন সিটিতে। তো ইট ইজ জাস্ট অ্যানাদার প্রোডাক্ট, ইট ইজ এ কমোডিটি, ইফ ইউ ফিল ইউ ক্যান বাই দিস কমোডিটি। তো ওটা একটা ইন্ডাস্ট্রি হিসাবে ডেভেলপ করে উন্নত বিশ্বে, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু আমরা যে বিষয়ে কনসার্ন, যে বাংলাদেশের সমাজে আমাদের যে আমরা যেটা অর্থনৈতিকভাবে উন্নয়নশীল অবস্থানে আছি, এর ইমিডিয়েট প্রতিক্রিয়া হিসেবে কি আমরা ওয়েস্টের মতো ফ্রি সেক্স, তারপরে যে হুকিং কালচার, এগুলিও আমাদের এখানে চালু হয়ে যাবে বলে আমরা আশঙ্কা করি কিনা? আমি আশঙ্কা করি পার্সোনালি। একটা লিমিটেড পর্যায়ে তো অলরেডি চালু আছে। তো এটা আরও কত বাড়বে কিনা? তো যদিও এক এক সমাজের প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু আবার কিছু কিছু মিলও আছে। যেমন করোনা ভাইরাস চীনে শুরু হওয়ার পরে ওখানে কি মেজার্স নিছে, ইমিডিয়েটলি কিন্তু অন্য কান্ট্রিজগুলিতে প্রাথমিকভাবে সেই মেজার্সগুলি, যে কোয়ারেন্টাইন, সেইগুলি নেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা যেহেতু এই কোরিলেশনটা বোঝার চেষ্টা করছি এবং এর ইমিডিয়েট ইফেক্ট সমাজে কীভাবে পড়বে সেটা নিয়ে চিন্তা করছি, তো এই ক্ষেত্রে যদি আমরা আসলে আমাদের বেশিরভাগ আলোচনায় হিস্টোরিক্যাল অ্যাপ্রোচটা নেই না, তারপরেও আমার মনে হয় এই জায়গায় হিস্টোরিক্যাল পার্সপেক্টিভটা খুব জরুরি। কারণ উন্নত বিশ্বে এই যেখানে আমরা অলরেডি যেগুলো ডেভেলপড কান্ট্রি, সেখানে কী ধরনের সামাজিক পরিবর্তন হয়েছে, তারা যখন ট্রানজিশন পিরিয়ডটাতে তাদের সামাজিক অবস্থান কীরকম ছিল, তো সেখানে প্রমিসকিউটি বেড়ে গেছে কিনা তাদের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে, সেগুলি মনে হয় আমরা দেখলে আমরা একটা প্রেডিকশন করতে আমাদের জন্য সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ইংল্যান্ডের কথা চিন্তা করি, ইংল্যান্ডের সোশ্যাল হিস্ট্রির দিকে তাকাই, সেই ক্ষেত্রে আমরা যদি ভিক্টোরিয়ান পিরিয়ডের কথা চিন্তা করি এবং বিশেষ করে ভিক্টোরিয়ান লিটারেচারের দিকে তাকাই, তাইলে কিন্তু একটা ধারণা পাওয়া যায় যে ভিক্টোরিয়ান লিটারেচারে মোস্টলি মানুষের এই যে ফেইথ এবং সায়েন্সের যে দ্বন্দ্বটা, সেটাই বিভিন্নভাবে ফুটে উঠছে। স্পেশালি এই যে আমরা ম্যাথিউ আর্নল্ডের ডোভার বিচ কবিতার কথা বলতে পারি, বা চার্লস ডিকেন্সের বিভিন্ন নভেলসগুলা, সেগুলোতে আসলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে ইংল্যান্ডের সমাজ ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আসছে, যেটা একটা অ্যাগ্রেরিয়ান সোসাইটি থেকে তারা একটা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে যে শিফট করলো, সেই শিফটিংয়ের ফলে মানুষের দৈনন্দিন জীবনে, চিন্তাভাবনায়, বিশ্বাসে কী ধরনের সমস্যা তৈরি হয়েছিল, সেটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজও কিন্তু, যদিও খুব স্লোলি, গ্র্যাজুয়ালি এটা একটা অ্যাগ্রেরিয়ান সোসাইটি থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাচ্ছে। তো এবং আমরা উন্নয়ন বলতে তো আসলে এই অর্থনৈতিক উন্নয়ন, আর অর্থনৈতিক উন্নয়নের একটা প্রক্রিয়া হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কিছু যদি আমরা স্যাম্পল আমাদের দেশে চিন্তা করা যায়, সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি যেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বিশেষ করে ইপিজেড কেন্দ্রিক যে ইন্ডাস্ট্রিগুলোতে অনেক প্রত্যন্ত অঞ্চলের কিন্তু অশিক্ষিত, অর্ধশিক্ষিত পুরুষ মহিলারা কাজ করছে। তো তাদের পার্সোনাল লাইফে কী ধরনের সংকট হচ্ছে, তারা কীভাবে চিন্তাভাবনা করছে,
এটা একটা কিন্তু আমাদের দেখার বিষয়, স্টাডি করার বিষয় যে আসলে ওই লেভেলে প্রমিসকিউটির ব্যাপারটা কীরকম, কীভাবে ছড়াচ্ছে। তো আমি জানি না আমাদের বাংলাদেশের সমাজবিজ্ঞানীরা এই ধরনের কোনো স্টাডি করছে কিনা বা এই ধরনের কোনো ডাটা আছে কিনা যে গার্মেন্টস কর্মীদের বিবাহ বহির্ভূত সম্পর্ক, হ্যাঁ, তারা কীরকমভাবে জড়াচ্ছে। তবে আমরা পত্রিকা মারফত যেসব বিচ্ছিন্ন খবর দেখি বিভিন্ন পত্রিকায় মাঝে মধ্যে আমরা দেখি, তো আমরা সেখানে কিন্তু কিছু আঁচ পাওয়া যায় যে আসলে এই ধরনের ঘটনা ঘটছে, যে এই যে তারা খুব একটা ক্র্যাম্পড স্পেসে তারা থাকছে এবং তারা যে সেখানে পুরুষ মহিলা মিলে সেখানে কাজ করছে এবং তাদের একটা দিনের একটা বড় সময় যেখানে একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে যায়, তাদের বিনোদন বলতে সেরকম কিছু নাই। তো এই ক্ষেত্রে কিন্তু তারা যদি কোনোভাবেই সুযোগ হয় তখন কিন্তু তারা জড়ায় যাচ্ছে এই ধরনের দায়িত্ব বহির্ভূত সম্পর্কগুলোতে। তো এটা একটা ব্যাপার যে আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের সমাজেও ধীরে ধীরে বিভিন্ন লেভেলে, যেমন আমি গত পর্বে বলেছিলাম যে যারা ছাত্রছাত্রীরা বিবাহ যারা করে নাই তাদের মধ্যে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন, তারপরে জাস্ট ফ্রেন্ড, এই কনসেপ্টগুলো ডেভেলপ করছে। আর এগুলোর সাথে সাথে আমরা উন্নয়নের আরেকটা দিক যেটা যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। তো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এর সবচেয়ে টেকনোলজি সম্পর্কে এখন টেকনোলজি আর মোবাইল টেকনোলজি অলমোস্ট সিনোনিমাস হয়ে গেছে, যে এখানে আমরা অতি দ্রুত ফ্রেন্ডশিপ বা সোশ্যাল রিলেশনে জড়ায় যাই সেটার কারণে। কিন্তু এটা ছাড়াও আমরা যদি আর একটু জুম ইন করি, টেকনোলজির অন্যান্য অনুষঙ্গগুলো কিন্তু পরোক্ষভাবে আমাদেরকে এই প্রমিসকিউয়াস রিলেশনশিপের মধ্যে এঙ্গেজ করছে বলে আমার মনে হয়। ফর এক্সাম্পল, আগে যখন আমাদের সমাজে রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন বা আদার হোম অ্যাপ্লায়েন্সেস, ওই ধরনের ওয়াশিং মেশিন এগুলো ছিল না, তখন কিন্তু মহিলাদের অনেক বেশি গৃহস্থলী কাজে ইনভলভ থাকতে হতো প্রত্যেকটা পরিবারে। তারা বাচ্চাদের এই নাস্তা তৈরি করা, কাপড় চোপড় ধোয়া, ইভেন আমরা দেখতাম যে শীতকালে মহিলারা মাফলার বুনে, উলের সোয়েটার বুনে। তো তাদের কিন্তু অনেক একটা অ্যাক্টিভিটির মধ্যে তারা ছিল। তো এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে মহিলারা কিন্তু এখন অনেক ফ্রি টাইম পাচ্ছে, স্পেশালি শহর এলাকাগুলোতে। আমি দেখেছি যে এখন তারা বাসায় কিন্তু নাস্তাও বানায় না, যে রেডিমেড পাওয়া যায়, বা এখন তো আরও ফুড পান্ডা হওয়ার কারণে আগে এই 2-4-5 বছর আগেও কিন্তু ফ্রোজেন আইটেমসের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছিলো, যে সব কিছু রেডি সমুচা পাওয়া যায়, রেডি পরোটা পাওয়া যায়। তো তারা অনেক, হ্যাঁ, তারা অনেক টাইম সেভ করতে পারতো। আর এখন তো আরও সহজ, খালি মোবাইল অ্যাপসের মধ্যে অর্ডার দিলেই একটু পরে আসে। তো মানুষের যেহেতু অর্থনৈতিক সচ্ছলতা বাড়ছে, অ্যাফোর্ডেবিলিটি বাড়ছে, তো মানুষের কিন্তু এই যে বিশেষ ফ্রি টাইমটাও বাড়ছে। তো এই ফ্রি টাইমটা আমরা কোন কাজে ব্যবহার করছি? আমরা কিন্তু এই যে হিন্দি সিরিয়াল দেখা, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম বাড়িয়েছে, নেটফ্লিক্স, চরকি, এটা সেটা, এইসব জায়গাতে আমরা যে ফিডগুলো পাচ্ছি সেগুলো কিন্তু বেসিক্যালি আমাদেরকে এবং এখানে কিন্তু এই যে কনজিউমারিজম, লিবারালিজম এবং প্রমিসকিউটি, এগুলি কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড। এবং এটা এই তাহলে আমরা কি করতে পারি, যে আমরা তো ডেভেলপমেন্ট চাই, হ্যাঁ, তো আমরা আগে এটা স্বীকার করা, বা আমি পার্সোনালি এটা বুঝতে পারছি যে এটা একটা স্ট্রং কোরিলেশন আছে এবং এটা আমরা অবশ্যই ফিল করি এবং এটা আরও খারাপ অবস্থানে যাবে। তাহলে পরবর্তী বিষয় হচ্ছে যে তাহলে আমরা করণীয় কী? তো আমরা যেহেতু ওই যে হিস্টোরিক্যাল রেফারেন্সটা যেটা দিয়েছিলাম, যে আমাদের সামনে উদাহরণগুলো আছে যেগুলি এরকম শিফটেড হয়েছে, এই বা যারা উন্নয়নশীল থেকে উন্নত হয়েছে সেই সমাজগুলোতে কি কি সমস্যা হয়েছে। তো আমরা সমস্যাগুলোকে সামনে রেখে আমরা কিন্তু এখানে ইমিডিয়েট প্রোটেক্টিভ মেজার্সগুলো নেওয়ার জন্য আমরা কিন্তু সুযোগ পাবো। তাহলে এখন আমাদের এখানে আবার কিছু হিস্টোরিক্যাল বেনিফিটসও আছে, যে আমরা যারা এই ইস্টের লোক, আমাদের কালচারটা কিন্তু আমরা অনেক বেশি স্ট্রং, আমাদের রিলিজিয়াস বন্ডগুলো অনেক স্ট্রং, আমাদের ফ্যামিলি বন্ড, যৌথ ফ্যামিলির বিষয়গুলো, আমাদের এখানে যারা মাইনরিটি আছে হিন্দু এবং বৌদ্ধ, ওরাও কিন্তু কনজারভেটিভ, মানে এথনিক্যালি আমরা কিন্তু সেম ভ্যালুকে মেইনটেইন করি, রিলিজিয়াসলি ডিফারেন্ট হওয়া সত্ত্বেও। যে এটা কিন্তু কোনো দেশে নাই, যেমন মালয়েশিয়াতে চাইনিজরা একরকম, মালয়রা একরকম।
তো আমার মনে হয় যে আমাদের ফার্স্ট কথা হচ্ছে যে আমাদের যে এই যে রিলিজিয়াস এবং কালচারাল যে হেরিটেজগুলো আছে, আমাদের যে আমাদের পারিবারিক বন্ধন ঠিক রাখার জন্য, নীতি নৈতিকতা ঠিক রাখার জন্য যে ক্লাসিক্যাল ভ্যালিউসগুলো আছে, সেগুলাই আমাদেরকে প্রোটেক্টিভ শিল্ড হিসেবে ব্যবহার করতে হবে। এবং আমাদের যে অন্য একটা বড় সুবিধা হচ্ছে, ওয়েস্টে যখন এই ডেভেলপমেন্টটা হচ্ছিল তাদের সামনে কিন্তু কোনো ইয়া ছিল না, নমুনা ছিল না যে কি হইতে পারে, কোনো সমস্তাত্ত্বিক গবেষণাও ছিল না। এখন কিন্তু আমরা চাইলেই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা কি আমাদেরকে উজাড় করে দিব, আমরা কি কনজিউমারিজমের প্রোডাক্ট হব নিজেরা, নাকি আমরা এটাকে কন্ট্রোল করে নিজেদের কাজে লাগাবো। এই চয়েসটা কিন্তু আমাদের করার সুযোগ আছে। তো এই জন্য আমাদের এইটা একটা বেশ মানে চমৎকার পয়েন্ট আপনি বলছেন যে আমাদের কাছে কিন্তু এখন উদাহরণ আছে যেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। ইভেন আমরা শব্দটা যখন মানে প্রথম ইয়ে গেছি, অনেকে বলছে আমরা তো শব্দটাই শুনিনি, রাইট। এখন আমরা কিন্তু মানে কি বিপদ হইতে পারে এটা নিয়ে কিন্তু একটা অনুমান করতে পারি, আজ করতে পারি আপনি যেটা বলছেন। তো এই ক্ষেত্রে আসলে আমাদের সমাজে বিষয়গুলি নিয়ে আরও ব্যাপকভাবে আলোচনা হওয়া দরকার। এবং আমি মনে করি যে সেক্টরে আছে সব জায়গা থেকেই এই যে প্রোটেক্টিভ মেজার্সগুলি নেওয়ার বিষয়ে, যেমন পরিবারের ক্ষেত্রে পারিবারিক মূল্যবোধগুলি, পরিবারকে সময় দেওয়া, সন্তানদেরকে নীতি নৈতিকতার কথা বোঝানো, এবং এই যে বিপদ আছে সামনে, যে আমরা যদি নিজেদেরকে বিলিয়ে দিই, এখানে আমাদের সামনে কী কী সমূহ বিপদ ঘটতে পারে, এই নেগেটিভিটিগুলি তোলা ধরা। আমরা যারা শিক্ষক আছি, আমরা আমাদের এই ছাত্রদের ভিতরে এই কথাগুলো আলোচনা করা, তাদেরকে এটা আমরা জাতিকে বলতে পারি, কারণ আমরা তো পাবলিক ফিগার, তাই না? আমরা শুধুমাত্র তো এবং আমি মনে করি যে এই যে করোনাকালীন যে বিষয়টা যেরকম হয়েছে, এখন কিন্তু একটা ছোট্ট বাচ্চাও জানে যে মাস্ক পরার গুরুত্ব কি, হ্যান্ড ওয়াশিং এর গুরুত্ব কি, যেটা 2-3 বছর আগেও অবমাননীয় ছিল। তো আমরা যদি বিপদটা আসলে বুঝি যে এটা আসলে বিপদ, তাহলে কিন্তু আমরা সচেতন হব। এখন প্রবলেমটা হলো এটা যে এই যে কনজিউমারিজম যে কালচার, এটা কিন্তু খুবই আরামদায়ক কালচার, যে আমি খালি ভোগ করতেছি, আমি প্রত্যেকটা জিনিসকে আমি ভোগ করতেছি। তো এর আলটিমেট রেজাল্টটা যে আমার পক্ষে আমার জন্য ক্ষতিকর হচ্ছে, এটা কিন্তু আমার ক্ষতি না হওয়ার আগ পর্যন্ত আমি রিয়েলাইজ করি না। তো আমার মনে হয় যে এটাই আমাদের এই বিষয়ে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে সমাজের যারা চিন্তক বা চিন্তাবিদ, তারা তো এটাকে প্রেডিকশন করবে, ডাটা দিয়ে মানুষকে কনভিন্স করবে, এবং মেজারমেন্টটা দেখাবে। এখানে আরেকটা বিপদ হচ্ছে এই যে যাদের সোশ্যাল রিচ বেশি, ফর এক্সাম্পল মিডিয়া, আপনি মিডিয়া একটা বড় স্ট্রং, মিডিয়া সেটস ট্রেন্ড ফর দ্য কমনার্স। তো আমরা দেখি মিডিয়া যেহেতু পুঁজিবাদীদের তারা তাদের পুঁজির বিকাশের জন্য, বিস্তারের জন্য তারা কিন্তু কনজিউমারিজম প্রোডাক্টটাকে খুব গ্লোরিফাই করে মানুষের কাছে অ্যাট্রাকটিভলি প্রেজেন্ট করে, কারণ এটা তাদের ব্যবসায়িক লাভ ক্ষতির ব্যাপার। তারা এই যে যেভাবে বিজ্ঞাপনগুলো প্রচার করে, যাতে আমার পরবর্তী আইফোনটা দরকার কিনা, মানে তারা আর্টিফিশিয়ালি আমার ভিতরে ডিমান্ড ক্রিয়েট করে যে আমার ওটা পাইতে হবে। তো এই এখন আমাদের বিপদটা হচ্ছে আমাদের সমাজের বেশিরভাগ মানুষই ক্রিটিক্যালি চিন্তা করে না। আবার এই ডেভেলপমেন্ট যেহেতু হচ্ছে, সবাই চায় যে, আর আমরা যেহেতু আগে অভুক্ত ছিলাম, আমরা যখন খাবার পাচ্ছি তখন কিন্তু আমরা খাবারের পরবর্তী প্রক্রিয়াটা আমার শরীরের উপরে কী হবে সেটা আমরা ভাবছি না, আমরা আগে খাইয়া লই এরকম একটা। হ্যাঁ, এবং এটা করতে যাই কিন্তু সত্যি সত্যিই আমাদের শরীরের ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে। বোধহয় কিছু বলতে চেয়েছিলে এডিশনাল, মানে তোহা সেলিম। হ্যাঁ, আমি ওই স্যার ওই মাস্কের উদাহরণ থেকে শুরু করি। এটা হচ্ছে উনি যখন বলতেছেন এখন মাস্ক পরাটা একটা ইজি জিনিস আর কি, মানে বাচ্চারা শুরু থেকে এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। বাট কেন? কারণ এটা গ্লোবাল কালচারে মারাত্মকভাবে প্রমোট করছে, এটাকে একটা স্ট্যান্ডার্ড সিভিলিটি বা স্ট্যান্ডার্ড হেলথ মেজার হিসেবে এটা অ্যাকসেপ্টেড। কিন্তু আমরা যে রিলিজিয়াস আলাপগুলো করতেছি, যে ভ্যালুগুলো স্ট্যান্ডার্ডের বিপরীত, পুরোপুরি বিপরীত। এবং শুধু এটা গ্লোবাল এথিক্যাল স্ট্যান্ডার্ড সেটা না, এটা যে মাস কালচার, কনজিউমারিজম কালচার, ইভেন ইকোনমির এগেনস্টে যাচ্ছে। তার মানে আপনি যখন একটা রিলিজিয়াস ভ্যালু হোল্ড করতেছেন, আপনি আসলে বড় বড় বিগ মাল্টিন্যাশনাল কোম্পানির এগেনস্টে দাঁড়াচ্ছেন। তো সব কথার মূল প্রশ্ন হচ্ছে আসলে ডেভেলপমেন্ট বলতে আমরা কী বুঝাচ্ছি, তাই না? মানে আমি এখানে যখন আলাপ করতেছি, একটু যদি ইলাবোরেট করে যে মানে রিলিজিয়াস ভ্যালু মাল্টিকালচারাল ইন্টারেস্টের এগেনস্টে যায়, এই কথাটা একটু ইলাবোরেট। হ্যাঁ, মানে আপনি যখন মোর
ফর এক্সাম্পল আপনি বিয়েকে সহজ করবেন, আপনি কম কনজিউম করবেন, আপনি মোর সিম্পল, নট নেসেসারি একদম নোমাডিক লাইফ, বাট হ্যাঁ মিনিমালিজম এখন তো এটা একটা ফ্যাশন বা ফিলসফি হয়ে দাঁড়াইছে। তো সেটা তো ক্যাপিটালিজম যে মার্কেট তৈরি করতেছে সেটার বিরুদ্ধে একটা কি বলবো প্রোটেস্ট, বা আপনি তার প্রফিটকে আঘাত করতেছেন। সো নারীরা যদি গৃহকেন্দ্রিক হয় তাহলে ওয়ার্কফোর্সে তাদের যে কন্ট্রিবিউশন সেটা কমে যাবে। এই জন্য আমি গোড়ার প্রশ্ন আসতেছি। গোড়ার প্রশ্নটা হচ্ছে আমি যখন ডেভেলপমেন্ট বলতেছি, আমরা বলতেছি হচ্ছে আমরা খেয়ে পরে বেঁচে থাকা, যে বাংলাদেশের মানুষরা এখন গরিব আছে, তারা একটা মিনিমাম তৈরি করুক। বাট এটা তো ডেভেলপমেন্ট মডেল না। ডেভেলপমেন্ট মডেল হচ্ছে পৃথিবীতে মডার্নিটির উত্থান থেকে শুরু করে, এখন একটু ইতিহাসের আলাপ আসলে ইম্পর্টেন্ট বা ফিলোসফিক্যাল আলাপ, এটা হচ্ছে মানুষের আলটিমেট শান্তি বা মানুষের আলটিমেট গোল হওয়া উচিত এই দুনিয়াতে এখনই প্রোগ্রেস। এবং স্যার লিটারেচারের আলাপ যেহেতু আনছেন, ওই যে ফাউস্ট, গেটের ফাউস্টে ওখানে তো দেখাচ্ছে যে তার এখন একটা নতুন দুনিয়া খুলছে, এটা একটা ইনফিনিট দুনিয়া। হ্যাঁ, এখন সেটা সে কী দিয়ে ফিল আপ করবে? তো তাকে কখনো কি বলবো প্রোডাক্ট দিয়ে বা তার যেগুলো তার খুব যা যা করতে পারে, খুব তার যেগুলোকে আমরা খুব নিচু আকারে দেখি, জৈবিক বা দৈহিক ডিমান্ড, সেগুলো নিয়ে তখন সে খুব ব্যস্ত, তাই না? কারণ সেগুলার কোনো নেই। এই ডিমান্ড 10 থেকে মিলিয়ন ট্রিলিয়নও হইতে পারে, তাই না? এই ডিমান্ডকে ক্রমাগত এক্সটেন্ড করেই কিন্তু ক্যাপিটালিজম সারভাইভ করে। তো ফিলোসফিটাই দুনিয়াতে যখন এটা, যে এই দুনিয়াতে আপনার আলটিমেট গোল হচ্ছে এন্ডলেস প্রোগ্রেস এবং এন্ডলেস কনজিউমারিজম, সেখানে ডেভেলপমেন্ট মডেল আপনি যেটাই আনেন, আপনি আপনার সিটিজেনের ডিমান্ড তো ক্রমান্বয়ে বাড়াচ্ছেন। আমাদের ইব্রাহিম হোসেন যেটা বললেন যে আমাদের সামনে তো একটা উদাহরণ আছে, ওয়েস্টের উদাহরণ, এবং ওয়েস্টকে যারা ফলো করছে তাদের উদাহরণ। তো সেই উদাহরণটাকে সামনে রেখে আমরা কি কোনো প্রোটেক্টিভ মেজারমেন্ট নিতে পারি না, যাতে করে মানে আমাদের অস্তিত্বটা রক্ষা পাবে, আমাদের ক্লাসিক্যাল হিউম্যান বন্ডিং রিলেশন, ফ্যামিলি ভ্যালুস, এগুলো মেনটেন? এখানে এটা আর কি, মানে এজন্য আপনি গ্লোবাল ইকোনমি থেকে আলাদা হয়ে অল্টারনেটিভ আপনার ইন্ডিজিনাস ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যাটলিস্ট বর্তমান যা সিস্টেম পৃথিবীর, এটাতে পসিবল কিনা, এটা তো $1 মিলিয়ন কোয়েশ্চেন। শব্দ যদি ব্যবহার করো তাহলে তো আমাদের আর কিছু বলার নাই। হ্যাঁ, এটা তো আপনি এটা করতে যাওয়া মানে, এজন্য পৃথিবীতে অনেক যুদ্ধের। কিন্তু আমি একটা উদাহরণ বলি, কথার কথা, ওরা ওই যে সাবানের বা লাক্সের বা শ্যাম্পুর বিজ্ঞাপন দেবে। এখন যেহেতু আমাদের বাংলাদেশে যে কোনো কারণেই হোক মেয়েরা স্কার্ফ পরে, যেটাকে তারা হিজাব বলে, যদি আসলে হিজাব না, এটা হলো খিমার ইসলামী টার্ম অনুসারে, তো আমরা পপুলার টার্মটাই বলি হিজাব পরে, সেই জন্য তারা কিন্তু হিজাব দিয়ে বিজ্ঞাপনটা দিচ্ছে। তাদের জিনিসটাকে সে হিজাবটাকে ইনকর্পোরেট করেই সে ব্যবসাটা করছে। তো তাতে করে অ্যাপারেন্টলি তো আমার ভ্যালুটাও থাকছে, ওর ব্যবসাটাও থাকছে। বাট যে জায়গাটায় আপনি হারবেন এটা হচ্ছে, আপনি যেহেতু এই ইকোনমিতে আছেন, আপনি একই সাথে শুধু ইকোনমিতে না, আপনি ওয়েস্টার্ন কালচারেও পার্টিসিপেট করতেছেন। সেই কালচার আর আপনার লোকাল, যেটা জাদুঘরে খুব সুন্দর দেখায়, হ্যাঁ, কিন্তু মানুষের এন্টারটেইনমেন্টে এটা কম্পিট করতে পারে না। তো না, আমি পেসিমিস্টিক। আমি যেটা বলতেছি, গ্লোবাল ইকোনমি, গ্লোবাল ক্যাপিটালিস্ট ইকোনমির ডমিনেন্স না ভেঙে লোকাল মডেল আলাপ করাটা একটু ইউটোপিয়া আর কি। আমার পজিশন এটা, যে আপনি বাংলাদেশে বসে ইন্ডিপেন্ডেন্টলি একটা কোট আনকোট রিলিজিয়াস বা কোট আনকোট ইসলামিক ডেভেলপমেন্ট মডেল ডেভেলপ করে ফেলতে পারবেন। আমি মনে করি এটা টু মাচ অ্যাম্বিশিয়াস এবং ইউটোপিয়া। আমার পজিশন এটা। প্লিজ ভাই, মানে আমাদের যে মানে হিস্ট্রিক্যাল যেই মানে টাইম ফ্রেমটা, এখানে আমরা দেখি যে কথা তুরস্ক বা তিউনিশিয়া বা এরকম অনেক মুসলিম কান্ট্রি, যেখানে হাইলি সেকুলারাইজড একটা সোসাইটি, মানে ইউরোপের ইনফ্লুয়েন্সে বা ইয়েতে, আমাদের এখানে কিন্তু ঐতিহাসিকভাবে আমরা একটা রক্ষণশীল সোসাইটি, মানে ওদের সাথে আমাদের যে একটা সাবস্ট্যান্সিয়াল পার্থক্য। তো আপনার কাছে কি মনে হয় না যে আমরা ডেভেলপমেন্টে গেলে এটার কোনো রোল থাকবে?
মানে ওখান থেকে ডিফারেন্ট একটা কিছু হইতেও পারে এখানে, বা অ্যাটলিস্ট ওখানকার মতো এতটা প্রমিসকিউটি বা এই জাতীয় সমস্যাগুলো এখানে হবে। বাট মানে এখানে যেহেতু আমরা এথনিক্যালি এবং রিলিজিয়াসলি এখানে আমরা হিস্ট্রিক্যালি একটা মানে এখানে সেকুলার মানে ওয়েস্টার্ন যেই মানে মানে লিবারালিজমের যে ইনফ্লুয়েন্সগুলো তুরস্কে বা তিউনিসিয়াতে বা এরকম ইভেন মিশরে আছে, আমাদের এখানে তো ওই অর্থে নাই। মানে কথার কথা তুরস্ক যখন ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো তখনও তো কালচারাল ইনফ্লুয়েন্সগুলো ছিল ইউরোপিয়ান কালচার, হ্যাঁ কম বেশি, যেটা আমাদের এখানে নাই। তাহলে এই যে আমাদের এখানে যে একটা রক্ষণশীল হেরিটেজ, আমাদের ঐতিহ্য, এটার কি কোনো একটা ভূমিকা থাকবে না? আপনি যেটা বললেন যে আমরা কোনোভাবেই আপনি একটা ইউটোপিয়া বলতেছেন, ওটার প্রেক্ষিতে আমি বলতেছি আপনার ওই 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 পয়েন্ট থেকে শুরু করে আপনি যখন বলতেছেন টার্কি, যখন তাও এগেন এটা ওরিয়েন্টালিস্ট ন্যারেটিভ, ইউরোপের সিগমেন্ট যে বলা হচ্ছে, সেই আলাপ না করি আমরা এখানে। বাট না, তখন টার্কিতে বা অটোমান এম্পায়ারে তখন মাস কালচারে ইউরোপিয়ান ইম্প্যাক্ট ছিল না। এটা ছিল খুব এলিট, এডুকেটেড এলিট, যারা অল্টারনেটিভ একটা সিভিলাইজেশনাল মডেল খুঁজতেছিল। যে অটোমান এম্পায়ার, তাদের তখনকার অ্যানালাইসিস যে অটোমান এম্পায়ার, আমি একটা শেষ করি, তাদের আর্গুমেন্ট হচ্ছে অটোমান এম্পায়ার যে ডিফিট হচ্ছে, ইউরোপের কাছে যে হারতেছে বা রাশিয়ার কাছে যে হারতেছে, এটার মেইন কজ আমরা এই কনটেক্সটে ইউরোপিয়ান মডেল ফলো করতেছি না। এটা মানে হচ্ছে আপনি পরাজিত শক্তির মডেল আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন। এটা 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 হ্যাঁ, এটা হচ্ছে তো ওখানকার খুব এলিটিস্ট একটা সার্কেলের আলাপ। বাট না আসতেছি, আমি আপনার পয়েন্টে আসতেছি। এখানে আপনার এই আলোচনাটা আননেসেসারি এই কারণে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি যে আলোচনা বলছেন যে একে পার্টি আসার পরে যেই ডেভেলপমেন্ট মডেল নিয়েছে তুরস্কে, আমি বলতেছি এর আগে মানে খেলাফতের পতনের পর মাঝখানের যে সময়টা, তখন তো তুরস্ক এখন যে একটা ধনী দেশ, এটা তো অ্যাটলিস্ট 2000 সালের আগে এই ফেজে খেলাফতের পতনের পর থেকে নিয়ে এই 2001 সালে একে পার্টি আসা আগ পর্যন্ত মাঝখানে যে সময়টা, তখন তো অর্থনৈতিকভাবে আরো দুর্বল ছিল তুরস্ক, বাট কালচারালি ইউরোপিয়ান ইনফ্লুয়েন্সটা তো ছিল। আমি এখানে আলাদা করতেছি, আমি জাস্ট আপনাকে ইকোনমির গেমটা এখানে রিলেট করি। তখন ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স ছিল, বাট এটা স্টেট ফোর্সড, মানে হ্যাঁ স্টেট ইম্পোজড ক্যামালিস্ট প্রজেক্ট, একটা পার্টিকুলার আইডিওলজি দিয়ে ইউরোপিয়ান কালচার ইম্পোজ করছে, এটা এডুকেশন দিয়ে ডিসিপ্লিন করানোর চেষ্টা করছে। বাট এটা মানে সোশ্যালি উইদিন সোসাইটি এটা গ্রো করে নাই। আকপার্টি আমলে যেটা হয়েছে, এই জন্য কিছু ইন্টারেস্টিং থিসিস হচ্ছে এরকম যে আকপার্টির আমলে মোর ওয়েস্টার্নাইজেশন হয়েছে, ইন দ্য সেন্স দ্যাট এটা স্টেট ইম্পোজড না, এটা অর্থনীতির আধুনিকায়ন এবং লিবারালাইজেশনের সাথে সাথে কনজারভেটিভরাও এখন একটা মাস কালচার, কনজিউমারিস্ট কালচার এবং ওয়েস্টার্ন কালচারের সাথে সিনথেসিস করে নিছে। সে হিজাব পড়তেছে, সে মসজিদে যাচ্ছে, আবার সে ব্র্যান্ডের জিনিস কিনতেছে। হ্যাঁ, সে যে সমস্ত কি বলবো শো, সে যে সমস্ত মিউজিক, যে সমস্ত সোপ অপারা এনজয় করতেছে, এটা দিন শেষে একটা ওয়েস্টার্ন কালচার। জিনিসটা সাটলিয়াটা বুঝছেন, মানে তখনও ইউরোপিয়ান ইম্প্যাক্ট ছিল, বাট এটা টার্কির মাস সোসাইটিকে রিলেট করে না, মূল বিষয় না। তো আমরা আলোচনাটা, আমি জাস্ট ওটা নোকতাটা এখানে যে আপনি যে আশা করতেছেন, আপনি তিউনিসিয়া বলেন, তিউনিসিয়া তো একটা এরকম একটা লিবারাল ভ্যালুজ, ওখানকার একটা সোসাইটির একটা নির্দিষ্ট একটা জনগোষ্ঠী এটা মেনটেন করে। তুরস্কে রাষ্ট্র দ্বারা ইনফোর্সড হোক বা যাই হোক, বাস্তবতা হচ্ছে ওখানকার একটা সার্টেন পোর্শন কিন্তু এগুলো অন করে, যেটা মানে একটা সংখ্যাগতভাবেও কিন্তু বাংলাদেশের তুলনায় সেটা অনেক বেশি ওনটা করে। কারণ হচ্ছে রাষ্ট্র এখানে একটা প্রজেক্ট নিছে, ইনডক্ট্রিনেশন প্রজেক্ট আর কি। হ্যাঁ, ওখানে এটা কিন্তু এখন ইনকর্পোরেট হইছে তো ব্যাপারটা, যেটা আমাদের সমাজে এখনো হয় নাই ওই অর্থে। কিন্তু পয়েন্টটা হচ্ছে যখন আমরা সেই ডেভেলপমেন্ট থেকে যাব, তখন আমরা তো সেই পথেই যাব, এটাই তো স্বাভাবিক।
বাট আমরা কিন্তু মাত্রাগতভাবে এখন না আপনার না সেটা তো আলোচনার বিষয় না, আপনার মূল আলোচনার পয়েন্টটা বিষয় হচ্ছে ভবিষ্যতে মূল কি পয়েন্টটা এঙ্গেজ করি। আপনার মূল পয়েন্টটা হচ্ছে আমার এই রিলিজিয়াস ভ্যালু এই ডেভেলপমেন্ট প্রজেক্ট সত্ত্বেও আমাকে প্রোটেক্ট করবে, এই তো আমার কথা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট প্রজেক্ট বাই ডেফিনেশন গ্লোবাল ক্যাপিটালিজম গ্লোবাল কালচারের সাথে কানেক্টেড, এটার সাথে আলাদা করে আপনি ডেভেলপমেন্ট প্রজেক্ট করতে পারবেন না। যদি আপনি ডেভেলপমেন্ট প্রজেক্ট গ্লোবাল কালচার ক্যাপিটালিজমের সাথে কানেক্ট করে করতে বাধ্য হন, যেটা ছাড়া কোনো উপায় নেই, তাহলে আপনার কালচারাল জায়গাতেও সোশ্যাল জায়গাতেও মানুষ ওই ভ্যালু দ্বারা এফেক্টেড হবে। এটা একটা অক্সিমোরন অবস্থা, মানে আমার ডেভেলপমেন্ট লাগবে আবার ওইটাও লাগবে, কিন্তু ওইটা করলে ওইটা হচ্ছে না, এরকম। এখন এখানে আমাদের ইমাজিন করতে হবে আর কি, যে উইথ গ্লোবাল ওয়েস্ট ডমিনেটেড ডেভেলপমেন্ট মডেলের বাইরে গিয়ে আমরা কিভাবে করতে পারি। মানে আপনি এখানে এই আশা করাটা ওই অনেক সময় ইসলামপন্থীদের ইসলামাইজ করার সব কিছুর যে একটা ইউটোপিয়া, যেটার মধ্যে তারা ঘুরপাক করতে থাকে এবং আশা করতে থাকে না এইভাবে একদিন সমাধান হবে। আমি বলতে চাচ্ছি, আমি পেসিমিস্টিক হচ্ছি না, আমি জাস্ট বলতেছি এটা আশা করা আপনার রিলিজিয়াস ভ্যালু ওয়েস্টার্ন ডেভেলপমেন্টকে রেজিস্ট করে দিবে না, আপনার অল্টারনেটিভ ডেভেলপমেন্ট মডেলই লাগবে। ওইটা তো এত ইজি না। এটাই আমার কথার মূল আর্গুমেন্ট। পরবর্তীতে ফাইন্ড আউট করব। তো আমি আলোচনাটা এখানে মধ্যে সাম আপ করি, যে আমাদের যে আলোচনাটা হয়েছে ট্যুরিজম এবং সেক্সি ইন্ডাস্ট্রি বা যেগুলো ট্যুরিস্টরা যখন আসে তাদের কালচারটাও নিয়ে আসে এবং সেটা আমাদের সমাজের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলে আর কি। হ্যাঁ, তারা এখানে আমাদের মেয়েদের সাথে সেক্স করলো না, কিন্তু তারা যেভাবে চলে তাতে করে সেটা একটা মানে অ্যাপ্রুভাল পায় আর কি, এটা একটা ইম্প্যাক্ট পড়ে। আমি একটা জিনিস অ্যাড করবো ওখানে, এটা শুধু সেক্স ইন্ডাস্ট্রি না, এটা ইভেন এগেইন ক্যাপিটালিস্ট মার্কেট। আপনি যে সমস্ত ব্র্যান্ড, যে সমস্ত প্রোডাক্ট অ্যাপার্ট ফ্রম সেক্সুয়াল প্রোডাক্ট এগুলো, আপনি যদি আপনার ফর এক্সাম্পল দুবাই কেন একটা ভালো ট্যুরিস্টদের জন্য এরিয়া, ওয়েস্টার্ন ট্যুরিস্টদের জন্য, কারণ তার হোল মার্কেট এটা ওয়েস্টার্ন কালচারাল ইয়ার সাথে যায়, পুরোপুরি অ্যালাইন করে। এক্স্যাক্টলি। সো ট্যুরিজম শুধুমাত্র মানে সেক্সুয়াল ইয়া জায়গা থেকে কানেক্টেড সেটা না, এটা পুরো ইকোনমির সাথে ওখানেও কানেক্টেড। তো আর ইব্রাহিম হোসেন যেটা বললেন যে এইসব আলোচনার জন্য আমাদের সবসময় এই যে আমাদের কিওয়ার্ড যে দুটা ডেভেলপমেন্ট এবং প্রমিসকিউটি, এগুলা দ্বারা আসলে আমরা কি বুঝাচ্ছি এটা আমাদের ক্লিয়ার করা উচিত। আর ডেভেলপমেন্টে আপনি যেটা বলেছেন যে পুঁজিবাদের, এটা সবাই বলেছে যে এটা এখন পুঁজিবাদী কাঠামোতে ডেভেলপমেন্টের জন্য মোর ওয়ার্কফোর্স লাগবে, মোর ওয়ার্কফোর্স লাগলে সেখানে নারীদেরকে আনতে হবে। আমাদের এখানে এনজিওরা নারী অধিকারের পক্ষে বলে, অ্যাপারেন্টলি মনে হয় না তারা নারীদের অধিকারের পক্ষে, কিন্তু তারা নারীদের নির্দিষ্ট কিছু অধিকারের পক্ষে, যেটা তাদের প্যারাডাইমের সাথে যায়। কথা কথা তারা নারীদের বিয়ের অধিকার, নারীদের মোহরানার অধিকার, তার নারীদের মানে পিতার সম্পত্তিতে প্রাপ্য অধিকার যেগুলো নারীরা এখন পাচ্ছে না, এগুলোর ব্যাপারে কিন্তু এনজিওরা কিন্তু বলে না। সুতরাং নারী অধিকারের পক্ষে অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে সে নারী অধিকারের পক্ষেই বলছে, কিন্তু আসলে সে তার টার্গেট হচ্ছে যে ওই একটা প্রমিসকিউয়াস সোসাইটি যেখানে মধ্যে নো হার্ম প্রিন্সিপালের ভিত্তিতে অ্যাডাল্ট কনসেন্টের মাধ্যমে সেক্সুয়ালিটির ম্যানেজমেন্ট হবে, হোয়াট এভার ইট ইজ। আর প্যান সেক্সুয়ালিটি বলতে এখন যেটা বোঝায় আর কি। হ্যাঁ, তো এই ব্যাপারে আলোচনার আগে দিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে প্রমিসকিউটি বা প্রমিসকিউয়াস রিলেশন এটা একটা মোর মানে ডিসেন্ট একটা ওয়ার্ড আর কি পুরো বিষয়টাকে বোঝানোর জন্য। আমার বাসা নতুন পাড়া এলাকাতে, তো ওখানে অনেকগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে এবং ওখানে মেয়েরা নাইট শিফটে ডে শিফটে ফুল কাজ করে এবং ওখান দিয়ে যাওয়ার সময় আপনারা দেখবেন যে শত শত হাজার হাজার নারীরা কীভাবে আসা যাওয়া করে। তো তাদের মধ্যে যারা সমাজ নিয়ে কাজ করে, বিশেষ করে ইসলাম প্র্যাকটিস করে এমন লোকদের পক্ষ থেকে কেউ কোনো কাজ করেছে বলে আমার কাছে জানা নেই। ওকে, তো আমি যতটুকু জানি, যেহেতু ওখানে আমাদের বাসা, আমার ছোটো বোন সেখানে একটা ফার্মেসি, ওর হাজব্যান্ড ডাক্তার করে আমাদের বাসার সামনে, আমরা সেখানে অনেক বছর ছিলাম। তো সেখানে হচ্ছে যে ওই যে লিভ টুগেদার, তারপরে বাচ্চা হলে বাচ্চাটাকে তারা বাড়িতে পাঠায় দেয়, বাড়িতে জানে যে ওখানে বিয়ে করছে, এটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা ওখানে পালে। এবং এই ধরনের বাচ্চাগুলো পালার ক্ষেত্রে তাদের গার্ডিয়ানরাই কিন্তু মানে তারা আরও বেশি ইন্টারেস্টেড ইনাফ, কারণ ওই বাচ্চাটা পালার জন্য সেখান থেকে টাকা পাঠায় তারা ইয়ে করার জন্য। তারপর এমনকি বাচ্চাকে তারা ওই যে কি বলে ফস্টার মাদার না কি বলে, যে বাচ্চাটাকে পালতে দেয় আরেকজনের কাছে এবং সে ইয়াতে চলে যায়। এগুলো আমরা আমাদের যে কলোনি ছিল, ইদানিং আমরা ভেঙে ফেলেছি কলোনিটা, ওখানে প্রায় 40-50টা ঘর ছিল।
জাস্ট একটা রুমের 1,000, 1,200, 1,500 টাকা ভাড়া এরকম। তো আমরা সেগুলো দেখেছি। আবার এটার উল্টো কথাটাও আছে, সেটা হচ্ছে যে এই যে আপনি দেখবেন মানে কলকারখানায় যেসব কর্মজীবী নারীরা আছে তাদের আপনি দেখবেন যে মুসলিমরা অলমোস্ট সব নারীরাই বোরকা পরে। বোরকা ছাড়া যদি দেখেন আপনি খেয়াল করে দেখবেন যে তার শাখা আছে বা সিঁদুর আছে বা কপালা টিপ আছে, খুব সম্ভবত সে নন মুসলিম মেয়ে। তাহলে তারা যে ইসলামিক একটা কনজারভেটিভ ভ্যালুকে লালন করছে, আমি বোরকাটাকে একটা সিম্বল হিসেবে ধরি, ওটা তাদেরকে কে শিখিয়েছে? ওটা তারা কিন্তু বৃহত্তর সামাজিক কাঠামো থেকে নিজেরাই সেটাকে তারা মানে এটাকে লার্ন করেছে, এটা করছে আর কি। সেজন্য ডেভেলপমেন্ট হলেই যে সাথে সাথে আমার মূল্যবোধগুলো সব ভেনিশ হয়ে যাবে, আমি মানে তোহার মতো অতটা পেসিমিস্টিক না। না, আমি 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 এটা বলছি না যে ফর এক্সাম্পল টার্কি বা মালয়েশিয়াতে মূল্যবোধ সব ভ্যানিশ হয়েছে তা না, বাট আমি জাস্ট এটা বলতেছি যে ডেভেলপমেন্ট হইলে রিলেটিভলি আপনি ওয়েস্টার্ন কালচারাল ইমপ্যাক্ট এড়াইতে পারবেন না। তোমার এই কথার সাথে তো আমরা একমত বলেই তো আমরা এটাকে একটা আলোচনার বিষয় হিসেবে নির্ধারণ করে আলোচনা করছি, যেহেতু এটা ঘটছে আমরা দেখছি, তাহলে আমরা কি করব। আর এখানের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আমরা এটা কর্মজীবী বা নিম্ন আয়ের মানুষজন, উচ্চ আয়ের মানুষজনের ক্ষেত্রে যদি আমরা দেখি, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের পারিবারিক কী হতে পারে, লোয়ার মিডল ক্লাস অথবা মিডল ক্লাস, সরকারি বিশ্ববিদ্যালয় বিশেষ করে। আচ্ছা, এখানে প্রচুর নারীরা আছে, অন অ্যান অ্যাভারেজ হাফ অফ দ্য স্টুডেন্টস, 50%, তারা হচ্ছে যে মোস্টলি আনমেরিড। ওকে, আবার এখানে সেক্সুয়ালিটির বিষয়টা এখানে সমাজের বাদবাকি অংশ থেকে অনেক বেশি ফ্রি। ওকে, রাস্তা দিয়ে একটা ছেলে একটা মেয়ের সাথে হাত ধরে করে হাঁটলে এখানে কেউ কিছু বলছে না, যেটা আমাদের বৃহত্তর সোসাইটির মধ্যে তারা সেটা করে না বা করার সামাজিক সে ধরনের অনুমোদন নাই। তাহলে এই ধরনের ক্ষেত্রে এসে তারা এই রিলেশনটা ক্রমান্বয়ে ফ্রি হইতে হইতে একটা প্রমিসকিউটির দিকে কিন্তু চলে যাচ্ছে আর কি। এখন এখানে যদি আমরা সহজ বিয়ের একটা সমাধান নিয়ে আসতে পারি, যে মানে পড়াশোনা শেষ করে কিছু একটা করবে তারপরে বিয়ে করবে, মানে 25 পার হয়ে 26, 27 এরকম, এটা না হয়ে যদি আমরা এটাকে মানে শিক্ষা সংস্কারের মাধ্যমে কিছু আগাতে পারি, মোটিভেশনের মাধ্যমে নানাভাবে এটা আমরা এগিয়ে আনতে পারি তার মানে কনজুগাল লাইফে মানে পদার্পণ করার বিষয়টাকে, তাহলে ক্রমান্বয়ে গেলে কিন্তু কমে আসবে। এটা একটা সমাধান হতে পারে আর কি। আর এখানের মধ্যে হচ্ছে যে আমরা যে একটা কথা বলি না, আমি বলি বিশেষ করে যে মানে ভেন্টিলেশন প্রিভেন্টস এক্সপ্লোশন। তো এখন আমরা যে এভাবে করছি যে সে প্রাপ্তবয়স্ক হচ্ছে আর্লি টিনেজে, আর বিয়ে করছে সে আফটার mid-20s, হ্যাঁ, অ্যারাউন্ড 30s গিয়ে। তো এই এখন মাঝখানের সময়টা সে কী করবে? মাঝখানের সময়টা সে ধৈর্য ধারণ করবে। কিন্তু আমার কাছে এরকম ছেলেরা মেয়েরা এরকম করে মেসেজ করে যে আমার জন্য কিছু করেন, যেহেতু আমি এগুলো নিয়ে লিখেছি, এবং আমার মনে হয় ইসলামপন্থীদের মধ্যে বোধহয় আমি প্রথম লিখেছি ওই যে সেই লেখা ব্যক্তিগত যৌন জীবন বনাম দাম্পত্য যৌন জীবন, আরও এগুলো বিষয় নিয়ে, ভালোবাসার মানচিত্র, নানা ধরনের আমি এগুলো নিয়ে কথাবার্তা বলেছি। তো বিভিন্ন জন আমার কাছ থেকে সমাধান চাই, আমি কী সমাধান দিব? হ্যাঁ, আমার কাছে তো কোনো সমাধান নাই, কিন্তু আমার কাছে খুব খারাপ লাগে। তা আমি লাস্ট কথাটা বলবো এটাই যে জাপান, হোয়াট অ্যাবাউট জাপান? জাপান তো ডেভেলপ কান্ট্রি, কিন্তু জাপানের সোসাইটি কিন্তু সোফার আমি যতটুকু জানি একটা কনজারভেটিভ সোসাইটি, এবং সেখানকার ফ্যামিলি বন্ডিং অনেক ভালো। তোহা তো মাথা উপরে নিচে নাড়ছে না। আমি এক্সট্রিমলি এখানে ডিসএগ্রি করব, কারণ জাপানে তাদের মানে সেক্সুয়াল কালচারগুলো খুবই মেকানিক্যাল জায়গায় চলে গেছে। শুধুমাত্র ধ্বংস হয়েছে সেটা না, এটা আমি এখানে শব্দগুলো ইউজ না করি, তো এটার একটা অন্য ডাইমেনশনাল এক্সপেকটেশন রিচ করছে। আরে ভাই বলেন, তো এটা তো হচ্ছে যে সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্র। তা আপনি যদি রাগঢাক করেন অধ্যয়ন কি হবে? মানুষ অ্যানাটমি পড়ে না? তো হ্যাঁ, এক সময় এখানে এগেন এটা সোশ্যাল এক্স্যাক্টলি। আচ্ছা, আপনাকে এখানে একটা হিস্টোরিক্যাল নুকতা দিই। আমার কাছে মনে হয়েছে যে জাপান বোধহয় একটা উদাহরণ হতে পারে যে ইট টুক ডেভেলপমেন্ট বাট ইট ডিডন্ট গেট প্রমিসকিউটি। আমি এখানে একটা হিস্টোরিক্যাল নুকতা দিই, ইন্টারেস্টিং আমার আলোচনার সাথে। অটোমান এম্পায়ারে যখন এই ডেভেলপমেন্টের তর্ক চলতেছিল, তখন যারা অটোমান রিফর্মার ছিল তারা এক্সাম্পল দিছিল জাপানকে। আপনার আজকে 150 বছর আগে এই কাজ তারা সেরে ফেলছে আর কি। তারা বলতো লুক টু দ্য ইস্ট, মানে ইস্ট আমরা মডেল ওয়েস্ট থেকে না দেখে, মানে একটা ছিল এক্সট্রিম লিবারাল ওয়েস্টার্নাইজড,
আর একটা যারা ইসলামের রুটেড রিফর্মের কথা বলতো, তো তারা লুক টু দ্য ইস্টের কথা বলতো। জাপান ছিল তাদের একটা ইন্ডিজিনাস মডার্নিটির কথা বলবে, এটা তাদের এক্সপেকটেশন ছিল। ফাস্ট ফরওয়ার্ড আজকে 150 বছর পরে আমরা এসে দেখি তাদের যে এক্সপেকটেশন ছিল সেখানে এটা রিচ করে নাই, এটা অন্য জায়গায় চলে গেছে আর কি। তো আমার পয়েন্টটা বারবার ওখানে আর কি। আপনি যখন বলতেছেন ফ্যামিলি সিস্টেম ভ্যালুস এগুলো কনজারভেটিভ বলেই তো আমার জানা নাই, বলতে পারবো না। আমার কাছে একটা ধারণা আর কি, এটা কি আমার ধারণাটা কি ভুল? হ্যাঁ, এখানে 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 মডার্নাইজেশন থেকে তারা মুক্ত থাকতে পারে নাই। তো সম্ভবত সবচেয়ে বেশি জাপানে বিক্রি হয়, সেক্স টয় ইন্ডাস্ট্রি জাপান কেন্দ্রিক। কিছু লাগবে আপনাদের জানার? তো আপনি যখন বলতেছেন সহজ বিয়া, মানে তাহলে আমি অনেক কিছু কিছু বিষয় কম জানি। মানে জিনিসটা এমন হচ্ছে, আপনার অর্থনৈতিক মডেলটা এমন যেটা কনস্ট্যান্ট ডিমান্ড তৈরি করে, হ্যাঁ, কিন্তু বিয়ের ক্ষেত্রে এসে আপনি বলতেছেন ডিমান্ড কমাও, কিন্তু আপনি যে ইকোনমিতে সকালে যাচ্ছেন রাতে ব্যাক করতেছেন, এটা হচ্ছে ডিমান্ড ক্রমাগত এন্ডলেস বাড়াও। কারণ ডিমান্ড এন্ডলেস না হইলে ইকোনমিক গ্রোথ হবে না, গ্রোথ না হইলে সব তো ইন্টারকানেক্টেড, তাই না? তো এই সহজ বিয়ে আন্দোলন দিন শেষে হয়তো একটা আপনার খুব পায়াটিস্ট একটা খুব মাইনরিটি গ্রুপে লিমিটেড থাকবে আর কি। আমরা আলাপ করব, সহজে বিয়ে হবে, আমরা খুব হ্যাপি থাকবো, বাট মেইন স্ট্রিম সোসাইটিতে কীভাবে রিচ করবে। এখন গার্মেন্টস ওয়ার্কের কথা স্যার আনতেছিলেন, এটা তো খুব ইন্টারেস্টিং। এগুলো নিয়ে অনেক থিওরিস্টরা কাজ করছে যে সে সারাদিন তার প্রিমডার্ন সময়ে তার তো বিনোদনের আলাদা স্পেস ছিল, আপনি তাকে সারাদিন ইন্ডাস্ট্রিতে খাটাচ্ছেন, এরপর তার বিনোদনের জায়গার জন্য আবার এই ইকোনমি মাস কালচার এন্টারটেনমেন্ট কালচার তৈরি করছে ওই শ্রমিকের বিনোদনের জন্য, যেটা আবার এই প্রমিসকুয়াস, হ্যাঁ, যেটা খুব বেশি অবসিন রিলেটেড। হ্যাঁ, তো আমার কথা খুব কি বলে পেসিমিস্টিক শোনাচ্ছে, বাট ইন্টারকানেকশন বোঝা ইম্পর্টেন্ট। না, আমি বাস্তবতা টু বি প্র্যাগম্যাটিক, নট টু বি পেসিমিস্ট। যে প্র্যাগম্যাটিক এই কারণে যে আপনি একটা ইউটোপিয়ান মডেলে পড়ে থাকলেন যেটা কাজ হবে না, তার চেয়ে আমরা মোর এফিশিয়েন্ট মডেলের দিকে নজর দেওয়া উচিত আর কি। না, আমি লাস্ট কথাটা বলবো যে হোয়াট ক্যান আই ডু আদারওয়াইজ, আমি মানে আদারওয়াইজ কী করতে পারি? আই ডোন্ট হ্যাভ এনি ইকোনমিক মডেল, বাট আই ওয়ান্ট দ্যাট, এইটা আর কি। তাই এটা আমার একটা স্বপ্নই বলা যায় যে ইসলামিক মডার্নিজমের উপরে স্যার সাইদ আহমদ খান এবং আল্লামা ইকবালের তুলনা করে আমি একটা মানে একাডেমিক আর্টিকেল লিখছিলাম। তো ওখানে আমি সংক্ষেপে সিনপসিসে বলেছিলাম যে মডার্ন টেকনোলজি প্লাস ক্লাসিক্যাল ভ্যালুস, এরকম একটা কম্বিনেশন যদি আমরা কল্পনা করতে পারি, সেটা দিয়ে আমরা ইসলামিক মডার্নিজম কথাটাকে বোঝাতে পারি। তো সেক্ষেত্রে আমরা তো মানে ইসলামিস্ট অ্যান্ড মডার্নিস্ট বোথ আর কি। সেই জন্য আমরা ক্লাসিক্যাল ভ্যালু এবং টেকনোলজিক্যাল যে বেনিফিটস সেটা চাই আর কি। সোজা কথা, আমরা মিষ্টিটা খেতে চাই, এখন বিচিটা ফেলে দিয়ে। এখন দেখেন, এখন আরেকটা এলিমেন্ট অ্যাড করলে তো আপনি বলবেন আরো ঝামেলা পাকাই দিচ্ছি। আরেকটা এলিমেন্ট অ্যাড করি, এটা হচ্ছে এনভায়রনমেন্ট। আপনি যে ডেভেলপমেন্ট চাচ্ছেন, যে ডেভেলপমেন্ট মডেলে যাচ্ছেন, সারা ওয়ার্ল্ড যে ডেভেলপমেন্ট মডেল নিছে, এটার সাথে পৃথিবীর কসমোলজিক্যাল কোহেরেন্স মোটেও মানে কি বলবো, এটার মানে অ্যাডজাস্ট করে না আর কি। আপনি যদি এই ডেভেলপমেন্ট মডেলে থাকেন, এটা এস্টাবলিশড এখন, এটার মানে এটা যে শুধুমাত্র কিছু আইডিয়ালিস্ট লোকের কথাবার্তা তা না। এই পৃথিবীর এই গ্রোথ পৃথিবী নিজে আর এফোর্ড করে না, এটা এনভায়রনমেন্টের জন্য মারাত্মক চ্যালেঞ্জ। এবং এরকম অনেক তো থিসিস আছে এখন 2050 এটা একটা কি বলবো ডেডলাইনের মতো আর কি। সো হ্যাঁ, এই এক্সট্রিম গ্রোথের মডেল আর কি। হ্যাঁ, এবং এটার জন্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো সাফার করবে, হ্যাঁ, এনভায়রনমেন্টের দিক দিয়ে। তো আপনি ডেভেলপমেন্ট রাখবেন, রিলিজিয়াস ভ্যালু রাখবেন, এনভায়রনমেন্ট রাখবেন, এটা তো এম্পিরিক্যালি আর সম্ভব হচ্ছে না, এটা তো মেনে নিচ্ছে গ্লোবাল পলিসি মেকাররা। সো এখানে অল্টারনেটিভ ভাবা ছাড়া কোনো উপায় নেই। তো এনভায়রনমেন্ট এবং সেটার ইম্প্যাক্ট নিয়ে আমরা তাহলে আরেকদিন আলোচনা করবো, এটা খুব সুন্দর একটা আলোচনা। তো আজকের আলোচনাটা আই উড লাইক টু রিকোয়েস্ট ইব্রাহিম হোসেন টু সামারাইজ অ্যান্ড কনক্লুড। এই আসলে তহা যেটা বলেছে যে আমরা এই ইকোনমিক
ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে অল্টারনেটিভ কোনো কিছু চিন্তা করাটা খুব ডিফিকাল্ট। এটা একেবারেই বাস্তব কথা, কারণ এই প্রমিসকিউটির যে বিষয়টা, এটা একটা ডাইরেক্ট বাই প্রোডাক্ট অফ কারেন্ট ইকোনমিক সিস্টেম লার্জলি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা তো চাইলেই এই ডেভেলপমেন্টকে বাদ দিতে পারবো না। আমি যদি মনে করি যে আমি ভালো থাকার জন্য ডেভেলপমেন্ট আমি আর নিব না, এটাও কিন্তু আমার আর পক্ষে সম্ভব না। এটা অটোমেটিক্যালি হইতেই থাকবে। এটাকে আমরা যেরকম টেকনোলজিকে রুখতে পারবো না, ডেভেলপমেন্টকেও রুখতে পারবো না, এটা হইতেই থাকবে। তো মানে নো ম্যাটার হাউ ব্লিক দ্য সিচুয়েশন ইজ, উই হ্যাভ টু থিঙ্ক পজিটিভ এবং উই হ্যাভ টু সার্চ ফর পজিটিভ ইনস্ট্যান্সেস। সেই ক্ষেত্রে আজকের আলোচনাটা আমি আই উড লাইক টু এন্ড উইথ সাম পজিটিভ নোটস। সেটা আমি কয়েকটা পজিটিভের মধ্যে দেখি। সেটা হচ্ছে আপনি লন্ডনের কথা বলেছেন, যে লন্ডনে আমার যে অভিজ্ঞতা, তো আমার লন্ডনের অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি যে এই যে মানে ওখানে যারা ট্রুলি ব্রিটিশ, ওরা কিন্তু এখনও কনজারভেটিভ ফ্যামিলি এবং এক্সটেন্ডেড ফ্যামিলি রিলেশন এগুলোতে বিশ্বাস করে, মেনটেনও করে। ওখানে ঝামেলাটা পাকায় হচ্ছে আসলে যারা বাইরে থেকে আসছে। আপনি ইইউ কান্ট্রিজ হওয়ার ফলে ইউরোপের অন্যান্য গরিব রাষ্ট্র, রোমানিয়া, পোল্যান্ড, এই ধরনের দেশের সাদা চামড়ার মানুষরা ওখানে আসছে। এশিয়া থেকে তো সব দেশের মানুষ গেছে। তো এরা কিন্তু ওই যে জীবিকার কারণে এই বিভিন্ন কালচারে হচ্ছে, তাদের লাইফ অ্যাট এ স্টেক, তাদের ব্যাক হোম দেয়ার ফ্যামিলি অ্যাট এ স্টেক। কিন্তু আমি বাস্তব অভিজ্ঞতাতে দেখেছি যে বাঙালি ছেলে ওরা টার্গেটিং করে গেছে যে ওখানে সে সাদা চামড়ার একজনকে বিয়ে করে ব্রিটিশ পাসপোর্ট নেবে। তো সাদা চামড়া করতে গেলে তাকে কি করতে হবে, এরকম একটা রিলেশন করতে হবে। তো সেই রিলেশনটা কোথায় করবে, সে বারে গিয়ে সে ওখানে, যেহেতু বারের মধ্যে কালচার আছে। এবং টু মাই শিয়ার সারপ্রাইজ, সেই ছেলেটা মানে ঠিকই সে একজন এরকম সাদা চামড়ার একজনকে ম্যানেজ করছে গার্লফ্রেন্ড হিসেবে এবং আলটিমেটলি তাকে বিয়ে করছে। এরকম কয়েকজন আমি যে কমিউনিটিতে ছিলাম সেখানে মিনিমাম মানে আমি যদি 10 জনের সাথে থাকি তার মধ্যে 5 জনই এরকম সাদা চামড়ার বিয়ে করে ওখানকার পাসপোর্ট নিয়ে নিছে। তো এটা হচ্ছে আমাদের সমস্যা। কিন্তু ওরা যারা ইংলিশরা, ওরা কিন্তু ওদের স্বার্থের ব্যাপারে পুরোপুরি সচেতন। এবং আপনি যদি কারেন্ট ওয়েস্টার্ন সোশিওলজিক্যাল স্টাডিজগুলো দেখেন, ওরা কিন্তু আবার এই জিনিসটাকে অ্যাড্রেস, এই যে ফ্যামিলি বন্ড, কালচারাল বিষয়গুলো ধারণ করা, এগুলোর কিন্তু তারা সিরিয়াস স্টাডি শুরু করেছে এবং প্রমোট করা শুরু করেছে, যে বিভিন্নভাবে রিলিজিয়াস ভ্যালুজ, সোশ্যাল ভ্যালুজ, এগুলো কিন্তু তারা আপহোল্ড করা শুরু করেছে। এটা একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি যে আমি যখন 20-25 বছর বয়সী ছিলাম, বাংলাদেশে প্রথম যখন স্যাটেলাইট টেলিভিশন ইন্ট্রোডিউসড হচ্ছে, তখনই আমার যতটুকু বুঝজ্ঞান ছিল, আমি খুবই ভয় পড়ে গেছিলাম যে আসলে মানে কী যেন হবে, মানুষজন সব ব্যাধীন হয়ে যাবে, মানুষের সব বসে থাকবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। ইভেন যখন মোবাইল ফোনের বিষয়টা আসছে, তখন আমি এরকম ভয় পাইছিলাম যে মনে হয় কি একটা বিশৃঙ্খলা হয়ে যাবে সব কিছুতে। তো আলটিমেটলি দেখতে পাচ্ছি যে এই জিনিসটা কিন্তু অতটা না, বরঞ্চ এর উল্টাটা হয়েছে। টেকনোলজিক্যাল শক, হ্যাঁ, যতটা ভাবছিলাম বরঞ্চ এর উল্টাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বাংলাদেশের যদি আমরা ইউটিউব কন্টেন্ট চিন্তা করি বা ভার্চুয়াল ওয়ার্ল্ডে যে এখানে কিন্তু মানে বেশিরভাগ এই কনজারভেটিভ লোকেরা ডমিনেন্ট। তো এগুলি কিন্তু হচ্ছে, এটা একটা ব্যাপার হচ্ছে। অবশ্যই মানে এটা খুবই সহজ কোনো বিষয় না। এটা মানে আমাদেরকে এই করোনা প্রোটেক্ট করার মতোই খুব বড় চ্যালেঞ্জ, লাইফ থ্রেটেনিং চ্যালেঞ্জ, স্পেশালি ইকোনমিক ফ্রেমওয়ার্কের ভিতরে থেকে। আর সহজেই একটা অল্টারনেটিভ ইকোনমিক ফ্রেমওয়ার্ক দাঁড় করানো খুবই মুশকিল। এই জন্য মানে এই যে পার্সোনাল প্রোটেক্টিভ মেজার্স নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই। ধন্যবাদ। এই জন্য মানে আমাদের মোটামুটি এটুকু হচ্ছে কি বিষয় যে এটা আসছে, হ্যাঁ, এটা আমাদেরকে ফেস করতে হবে। এবং এটা আমরা আলোচনা শুরু করেছি, আপনারাও যারা বিভিন্নভাবে এটা শুনছেন আমাদের মাধ্যমে, আপনারা এগুলো নিয়ে সিরিয়াসলি চিন্তা করা উচিত। সকল চিন্তা পলিটিক্যালি সেন্টার্ড না করে সোশ্যাল যে প্রবলেমগুলোকে সেগুলোকে আলাদাভাবে সমাধান মানে অ্যাড্রেস করতে হবে। অ্যাটলিস্ট প্রবলেমটা যে আছে এবং এটা যে জেনুইন একটা ব্যাপার, সেটা আমাদের আসলে স্বীকার করা উচিত। তো আই উড লাইক টু থ্যাঙ্ক তোহা সেলিম, যে সে অনেক সুন্দর করে বলেছে। আর
ইব্রাহিম হোসেনকে আমরা পেয়েছি অ্যাট দ্য কস্ট যে ওনার ফ্যামিলি এখানে নাই, যার কারণে ফ্যামিলিতে ওনার যদি ফ্যামিলি যদি চিটাগংয়ে থাকতো তাহলে উনি নিশ্চয়ই আমাদেরকে এতটা সময় হয়তো দিতেন না। তো যাই হোক, আল্লাহ যেটা করে এটা ভালোর জন্যই করে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো আইরিন ভাবিকে আমরা ধন্যবাদ জানাই যে উনি সব কিছু ম্যানেজ করছেন, একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, আর ওনার হাজব্যান্ডকে আমরা এখানে এনগেজ করে রাখছি। আর ইয়েতে এই পরবর্তীতে আমরা রিলেভেন্ট বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।